স্বর্ণ দিয়ে তামা কিনেন, তাহলে সেটা একটা ব্যাড ট্রেড। মানে আপনি মূল্যবান জিনিস দিয়ে কম মূল্যবান জিনিস কিনতেছেন। সো সাফল্যের এই রেসে, মানে সফল হওয়ার এই প্রতিযোগিতায় আমরা অনেক সময় জীবনের অনেক মূল্যবান জিনিসের বিনিময়ে অনেক কম মূল্যবান জিনিস কিনি, যেটা আমাদের জীবনে বিশেষ কোনো গুরুত্ব বহন করে না। এমন জিনিসের পিছনে আমরা অনেক সময়, এমন প্রচেষ্টা, এমন শক্তি ব্যয় করি, কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝি যে সেই জিনিসগুলো একেবারেই অর্থহীন, পরিচিকার মতো। সো জীবনের শেষ পর্যায়ে এসে আমাদের মধ্যে এমন রিয়েলাইজেশন তৈরি হয়। সো আমি আজকে এই সাফল্যের মিথ নিয়ে কথা বলবো। সাফল্য বলতে আবহমান কাল থেকেই আমরা মনে করি অর্থ, বিত্ত, ক্ষমতা, প্রতিপত্তি, খ্যাতি। যে যে যত বেশি বিখ্যাত সে তত সফল, যে যত বেশি অর্থবিত্তের মালিক সে তত বেশি সফল, যে যত বড় ক্ষমতাধর পদ, মানে পদমর্যাদার, তিনি তত বেশি সফল। আমরা যখন মোটিভেশনাল স্পিকাররা আপনার সফল মানুষদের গল্প বলি, আমরা দেখি যে তারা অনেক ধনী, তারা অনেক বিখ্যাত, তারা অনেক উঁচু পদমর্যাদার, মানে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, এই রকম গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়াটাকেই আমরা সাফল্য মনে করি, কারণ আমাদের সামনে এই উদাহরণগুলোই দেওয়া হয়। কিন্তু সাফল্য মানে আসলে কি? চলেন আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই আমি এই আলোচনাটা, মানে এই যে সিরিজ আলোচনা আমরা করতেছি, এই আলোচনাটার বিস্তারিত পাবেন আমার সাফল্যের বিজ্ঞান বইয়ে। ওয়েল, সো এই যে সাফল্যের বিজ্ঞান, আমি এটাকে বিজ্ঞান নাম দিয়েছি এজন্য যে এখানে আমি সাফল্যের কিছু প্রমাণিত, পরীক্ষিত মূলনীতি নিয়ে কথা বলবো। এখানে কোনো সাকসেস মার্কেটিং করা হয়নি যে একজন সফল মানুষ তার জীবনের গল্প বলবে, কারণ কোনো একজন সফল মানুষের জীবনের গল্প শুনে আমি তার মতো হতে পারবো না। আপনি আর্নল্ড শোয়েজনেগারের জীবনের গল্প শুনে শোয়েজনেগার হতে পারবেন না। আপনি স্টিভ জবসের বক্তৃতা শুনে কোনোদিন স্টিভ জবস হতে পারবেন না। কিন্তু আপনি সেখান থেকে সাফল্যের যে মূলনীতি সেটুকু জানতে পারেন, সেটা আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। আমি এই মূলনীতি নিয়ে কথা বলেছি। ইদানিং আরেকটা স্ক্যাম খুব জনপ্রিয় হয়ে উঠছে, সেটা হচ্ছে সাকসেস মার্কেটিং। সেটা নিয়ে আমি একটা আলাদা পর্ব করব। আমি সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষকে দেখি যারা নিজেদেরকে বিভিন্ন ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে উপস্থাপন করে যে তারা সাফল্যের কিছু জাদু মন্ত্র জানে, এবং আস্তে আস্তে পীর ফকির এদের মতো আমরা তাদেরকে অনুসরণ করা শুরু করি। তারা আমাদেরকে সাফল্যের কিছু বড়ি, সাফল্যের কিছু ট্যাবলেট, সাফল্যের কিছু ক্যাপসুল ধরিয়ে দিবে, যেগুলো খেয়ে আমরাও সফল হয়ে যাব। এমন যে আহ, মানে একটা রেস, কিছু মানুষ নিজেদেরকে একেবারে সর্বরোগের আহ, ঔষধ তারা জানে, এমন 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 ভাবে সোশ্যাল মিডিয়া উপস্থাপন করে। সো তাদের কাছ থেকে আমরা সাফল্যের বিভিন্ন রকমের রেসিপি পারচেস করি। কিন্তু বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে কোনো একজন মানুষ সফল, কোনো একজন মানুষ ব্যবসা করে সফল হয়েছে, তার মানে ওনার ফর্মুলায় আপনিও সফল ব্যবসায়ী হবেন, এমন কোনো নিশ্চয়তা তো নাই। এর সাথে আপনার ব্যবসায়ী হিসেবে সফল হওয়ার কোনো সম্পর্কই নেই। আপনাকে আপনার পেশায় সফল হতে হলে সাফল্যের যে মূলনীতি, সাফল্যের যে পরীক্ষিত প্রমাণিত যে ফর্মুলা, সেটা ফলো করতে হবে। সেটা সবার জন্য একই ভাবে প্রযোজ্য। সো আমরা এই সাফল্যের মূলনীতি বা সাফল্যের যে প্রমাণিত পরীক্ষিত নিয়ম, সেই রুল, সেগুলো নিয়ে আমি এই বইয়ে আলোচনা করেছি, সাফল্যের বিজ্ঞান। আপনারা রকমারিতে বইটা পাবেন। সেখান থেকে যারা কিনবেন অবশ্যই একটা ভালো রেটিং, ভালো রিভিউ লিখবেন আশা করি। এনিওয়ে, সো আমি আজকে যেখান থেকে আলোচনাটা শুরু করব, প্রথমে বলেছি যে সাফল্য মানে অর্থ, খ্যাতি, ক্ষমতা এসব নয়। এগুলো হচ্ছে বহুল প্রচলিত, প্রতিষ্ঠিত কিছু ভ্রান্ত ধারণা। যুগ যুগ ধরে এই ধারণাগুলো আমরা বয়ে বেড়াচ্ছি যে সফল মানেই হচ্ছে আমি অনেক টাকার মালিক যদি হই তাহলে আমি সফল। আবার এই কথার অর্থ এই না যে আপনার জীবনে টাকার দরকার নেই, আপনার জীবনে খ্যাতি বা আপনি আহ, ক্ষমতা এগুলোর কোনো প্রয়োজন নাই। আমি সে কথা বলছি না, কারণ মানুষের জীবনে টাকার প্রয়োজন আছে। কারণ টাকা বা অর্থ, বিত্ত, এইসব জিনিসগুলোর পজিটিভ ইউজ আছে, সেটা আমরা অবশ্যই অর্জন করব। কিন্তু ওই যে বললাম, ইউ শুড নট সেল ইউর সোল টু আর্ন মানি। মানে আপনি স্বর্ণের বিনিময়ে কিন্তু তামা কিনবেন না, তাহলে আপনি ঠকবেন। So এইটা হচ্ছে গিয়ে মূল বক্তব্য। আবার এটার অর্থ এই না যে আমাদের তাহলে দুনিয়াদারির দরকার নেই, আমরা কি তাহলে বৈরাগী হয়ে যাব, সে কথা আমি বলছি না। আমি যেটা বোঝাচ্ছি
সেটা হচ্ছে যে আপনাকে আগে বুঝতে হবে যে প্রায়োরিটিটা কি। দেখুন আমি শুরুতেই জিম ক্যারির একটা বক্তব্য দিয়ে শুরু করব। আপনারা জিম ক্যারির নাম সবাই জানেন, হলিউডের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অ্যাক্টর এবং ওয়ান অফ দি মোস্ট রেসপেক্টেড, রিচেস্ট, ফেমাস পার্সন অফ আওয়ার টাইম। সো জিম ক্যারি খুব চমৎকার একটা কথা বলছে, এখান থেকে আমাদের খুব গুরুত্বপূর্ণ শেখার আছে অনেক কিছুই। সো উনি খুব চমৎকার করে বলেছেন যে আই থিঙ্ক এভরিবডি শুড গেট রিচ অ্যান্ড ফেমাস অ্যান্ড ডু এভরিথিং দে এভার ড্রিমড অফ। বলতেছে যে আমি মনে করি যে পৃথিবীর প্রতিটা মানুষের ধনী এবং বিখ্যাত হওয়া উচিত। এটা জিম ক্যারি বলতেছে যে পৃথিবীর প্রতিটা মানুষের সফল, বিখ্যাত এবং ধনী হওয়া উচিত। কেন? সো দ্যাট দে ক্যান রিয়েলাইজ দ্যাট ইট ইজ নট দি অ্যান্সার। মানে আপনি মানে জিম ক্যারি এই কথা এই জন্য বলতেছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন ধনী হবে, তারা যখন বিখ্যাত হবে এবং তারা সারা জীবনভর যত স্বপ্ন দেখে আসছে সবকিছু তাদের করতে পারা উচিত, তখন তারা বুঝতে পারবে যে দিস ইজ নট দি অ্যান্সার। এখন আপনার কাছে মনে হচ্ছে যে আপনি যদি অঢেল সম্পদের মালিক হতেন তাহলে ইউ উইল বি ভেরি হ্যাপি। তাই না? আমরা অনেক সময় এরকমটা বসে বসে চিন্তা করি যে আমি যদি বিসিএস ক্যাডার হই, দেন আই উইল বি সো হ্যাপি, আই উইল বি ওয়ে ওভার দ্য মুন। আমি যদি অনেক ধনী হই, আমি যদি বিলিয়নিয়ার হই, আমি যদি এরকম কোনো একটা পোস্ট পজিশনে যেতে পারি, আই উইল বি ওয়ে ওভার দ্য মুন। মানে আমি এত খুশি হব, আমার চেয়ে খুশি মানুষ আর আমার চেয়ে সুখী, আমার চেয়ে আনন্দিত মানুষ আর পৃথিবীতে দ্বিতীয়টা হবে না, এমনটা আমরা মনে করি। কিন্তু সেই জিনিস যখন আপনি অ্যাচিভ করবেন তখন আপনি দেখবেন যে সেটার সাথে আপনার সুখী থাকার, সেইটার সাথে আপনার খুশি হওয়ার, সেইটার সাথে আসলে আপনার আনন্দের কোনো সম্পর্ক নাই। তাই না? আমি আর্নল্ড শোয়েজনেগার একবার মজা করে বলছে যে টাকা মানুষকে সুখী করতে পারে না। তো উনি জোক করে বলছে, বলছে যে দেখুন এই মুহূর্তে আমি $60 মিলিয়ন মালিক। তো গত বছর ঠিক এই সময়ে আমি $50 মিলিয়ন মালিক ছিলাম, কিন্তু গত বছর এই সময় আমি ঠিক এই একই পরিমাণ সুখী ছিলাম। সো উনি একটু রসিকতা করে বোঝালেন যে এই যে এক বছরে আমার সম্পদ $10 মিলিয়ন বাড়ছে, তাতে কিন্তু আমার আনন্দ বা সুখের পরিমাণ একটুও বাড়েনি। আমি গত বছর যেমন সুখী ছিলাম, গত বছর যেমন আমি আমার যে পরিমাণ হ্যাপিনেস ছিল, এখনো আমি এই একই পরিমাণই হ্যাপি। সো এটা যদি উনি রসিকতার ছলে বললেন, কিন্তু এটা সায়েন্স। দুজন বিখ্যাত মনোবিজ্ঞানী, আপনার এই যে ফিলিপ ব্রিকম্যান এবং ডোনাল্ড ক্যাম্বেল, এই দুজন বিখ্যাত মনোবিজ্ঞানী একটা অ্যাসে পাবলিশ করছে 1971-এ। এটাকে বলে আপনার এই যে হেডোনিক রিলেটিভিজম। হেডোনিক রিলেটিভিজম, সেখান থেকে ওনারা একটা টার্ম ডেভেলপ করছে যেটাকে বলে হেডোনিক ট্রেডমিল। হেডোনিক ট্রেডমিল বা হেডোনিক অ্যাডাপ্টেশন। আপনারা ট্রেডমিল তো চেনেন, ওই যে যেটার উপরে দৌড়ায়, তাই না, জগিং করে। সো এই ট্রেডমিলের নেচারটা কি? ট্রেডমিলের নেচার হচ্ছে যে আপনি যত জোরেই দৌড়ান, ইভেনচুয়ালি আপনি কিন্তু ওই একই জায়গায় থাকবেন। আপনি দৌড়াচ্ছেন অনেক জোরে, কিন্তু আলটিমেটলি কি আপনি ওই একই জায়গায়, ওই ট্রেডমিল, কারণ ওই যে ট্রেডমিলের নিচের ওইটা ঘুরতে থাকে। সো এই হেডোনিক ট্রেডমিল কনসেপ্ট, মানে ওনারা মানুষের উপরে গবেষণা করেন, ওনারা দুজনেই বিখ্যাত মনোবিজ্ঞানী। সো ওনারা এই হেডোনিক ট্রেডমিল বা হেডোনিক অ্যাডাপ্টেশনের যে উপর যে আর্টিকেলটা লিখেছেন, সেইখানে ওনারা দেখিয়েছেন যে আপনার এই যে যে hedonic treadmill viewpoint suggests that wealth does not increase the level of happiness. যে আপনার ওয়েলথ, মানে আপনি এখন যত টাকার মালিক, হ্যাঁ, আপনার যদি একেবারে বেসিক নিড, কিছু কিছু জিনিস আছে একটা সময় গিয়ে মানুষের কাছে এটা জীবন মরণ ইস্যু হয়ে দাঁড়ায়, মানে সেইটা তো ডিফারেন্ট। আমি প্রয়োজনের কথা বলতেছি না, আমি প্রয়োজনের অতিরিক্তটার কথা বলতেছি। সো যখন আপনার অনেক ওয়েলথ হবে আর কি, ওয়েলথ যেটা, সেটাকে প্রয়োজনের অতিরিক্ত সম্পদকেই ওয়েলথ বলে। একটা হচ্ছে আপনার বেসিক নিড, আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এরপরে আমরা মনে করি যে আমাদের রোলস রয়েস গাড়ি দরকার, আমাদের ব্যক্তিগত বিমান দরকার, আমাদের ইয়ট দরকার, তাই না? এই যে এগুলোকে বলে ওয়েলথ। এইসব মানুষদেরকে আমরা বলি ওয়েলথি। এসবের সাথে সাকসেসের কেন সম্পর্ক নেই সেটুকুই আমরা আজকে একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করব। সো উনি বলছে যে এই ওয়েলথের সাথে মানুষের হ্যাপিনেসের কোনো সম্পর্ক নাই। এটা একেবারে সায়েন্টিফিক রিসার্চ। ওনারা অনেক লম্বা সময় ধরে এই রিসার্চটা করেছেন যে এই যে ওয়েলথ ডাজ নট ইনক্রিজ দ্য লেভেল অফ হ্যাপিনেস। মানুষের এই আনন্দের সাথে আপনার এই ওয়েলথের সম্পর্ক নাই। এই ওয়েলথ মানুষের এই আনন্দের পরিমাণ বাড়ায় না।
মানে ওই ট্রেডমিলের মতো। আপনি এখন ধরেন মাসে 50,000 টাকা ইনকাম করতেছেন, এতে আপনার মোটামুটি খেয়ে পরে চলে যাচ্ছে। আপনি যদি 50 লাখ টাকা ইনকাম করেন, আপনি একই পরিমাণ সুখী থাকবেন। এই এখন যেরকম আপনার মন খারাপ হয়, আপনার মেজাজ খারাপ হয়, আপনি যখন 50 লাখ টাকার মালিক থাকবেন, তখনও দেখবেন আপনার দিনের বেশিরভাগ সময় মন খারাপ থাকে, মেজাজ খারাপ থাকে, কোনো না কোনো কারণে। তার মানে আপনি কখনোই 50 লাখ টাকার মালিক হলেও আপনি ওয়ে ওভার দ্য মুন হবেন না, তাই না? এই আপনার 50 লাখ টাকার মালিক যারা আছে তাদের মধ্যে এংজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, তাদের মধ্যেও আপনার বিভিন্ন রকমের ফেরেশানি আছে, নানান রকমের অস্থিরতা আছে, নানান রকমের অশান্তি তাদের মধ্যেও আছে। সো মানি আপনার, আর তাছাড়া এটা আপনাকে আপনি ওই ফিলিংটাই পাবেন না যখন আপনার ওই অর্থটা অ্যাচিভ করবেন আপনি, বা ওই পদে যখন যাবেন, তখন যেটা হবে ওই যে আপনার হ্যাপিনেসটা ওই ট্রেডমিলের মতো, আপনি দেখবেন যে ওই একই জায়গায় রোটেট করতেছেন আপনি, ট্রেডমিলের মতো। আপনি সেখান থেকে আর সামনে অগ্রসর হবেন না। 50 লাখ তখন আপনার কাছে এটাই কি নর্মাল মনে হবে। সো এই জন্যই আপনার বিল গেটসও বলছে যে যখন আপনি বিলিয়নিয়ার হবেন, দেন ইউ উইল রিয়েলাইজ দ্যাট ইটস দ্য সেম হ্যামবার্গার, তাই না? কারণ আপনি আলটিমেটলি ওই শেষ পর্যন্ত কি, আপনি ওই বিলিয়নিয়ার, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওই একই হ্যামবার্গারই খাচ্ছেন। কারণ সেটাই আলটিমেটলি আপনি দেখবেন যে টেস্টিয়েস্ট ফুড, মানে যেটা আপনি এখন খাচ্ছেন, আপনি যখন অনেক রিচ হবেন তখন দেখবেন যে 5 স্টার হোটেলের খাবার না, ওই আলটিমেটলি খাবার যেটা, সেটা কিন্তু ওই যে যেটা আপনি খান, এই হাজির বিরিয়ানি বলেন আর কাজের বিরিয়ানি বলেন, যেটা আপনার পছন্দের খাবার, সেইটা কিন্তু একই রকমই থাকবে। So, আমরা একটা চায়ের দোকান, পছন্দের যে চায়ের দোকান, সেখানে চা খেয়ে যত আনন্দ পাই, আপনার যাদের এখন অনেক সুযোগ তৈরি হয়, মাঝে মাঝে আমরা 5 স্টার হোটেলে গিয়েও চা খাই, আমরা এরকম দামি দামি কফি শপে গিয়ে চা কফি খাই, কিন্তু শেষ পর্যন্ত মনে হয় যে ওই যে ইউনিভার্সিটির যে চায়ের দোকান, মানে টঙের দোকান, সেটা ঠিক আছে, রাস্তার ফুটপাতে বসে এই যে বন্ধু বান্ধব মিলিয়ে এক কাপ চা খাওয়ার যে আনন্দ, সে আনন্দ কি 5 স্টার হোটেলে চা খেয়ে পাওয়া যায়? আনন্দ ভিন্ন জিনিস। সো কথাটা হচ্ছে যেটা আমি, এই যে আমরা যারা বাইরে থাকি, তো আপনি চিন্তা করেন, আপনি আমেরিকা থেকে যদি এখন আমি দেশে যেতে চাই, সো মোটামুটি 20-25 হাজার ডলারের মতো একটা খরচ, 20-25 হাজার ডলার বাজেট করতে হয় আর কি একবার দেশে যাওয়ার প্ল্যান করলে। তো এই 20-25 হাজার ডলার দিয়ে কিন্তু আপনি ভাই ইউরোপ ঘুরে আসতে পারেন, আপনি সুইজারল্যান্ড যেতে পারেন, আপনি ফ্রান্স যেতে পারেন, কিন্তু তারপরেও মানুষ গ্রামের বাড়ি যায় কেন? কারণ ওই যে গ্রামের বাড়ি ঘোরার যে আনন্দ, সেটা হয়তো সুইজারল্যান্ডের মতো অত অভিজাত শহর না, তাই না? লুক্সেমবার্গের মতো সেখানে 5 স্টার হোটেল নেই, সেখানে ওই রকম ফ্যাসিলিটিস নেই, সেখানে হয়তো আপনার ভাঙা টিনের ঘর, আপনার পৈতৃক ভিটা, কিন্তু সেটার সাথে যে আনন্দ, সেটা কিন্তু আপনি কোনো 5 স্টার হোটেলেও পাবেন না। সো এই এই যে মানে এই জন্যই বললাম যে অর্থ আপনাকে মানে আনন্দ দিবে না, এটা আপনি যখন পয়সার মালিক হবেন তখন আপনি রিয়েলাইজ করবেন। এই জন্যই জিম ক্যারি এই চমৎকার কথাটা বলছে যে ভাই আমি তোমাকে বক্তৃতা দিয়ে বুঝাইতে পারবো না, কিন্তু তুমি যখন রিচ হবা, তুমি যখন ফেমাস হবা, কারণ জিম ক্যারি একসময় কিন্তু জিরো ছিল। জিম ক্যারি একটা সময় আর পকেটে কোনো টাকা ছিল না, দুপুরে খাবারের পয়সাও ছিল না, আপনারা অনেকেই জিম ক্যারির গল্প জানেন। সো জিম ক্যারি এজন্যই বলছে যে একটার সময় সে কিন্তু কপর্দক শূন্য ছিল, একটার সময় একেবারে জিরো ছিল, বেকার ছিল জিম ক্যারি। সেখান থেকে উনি যখন দুনিয়ার সবচেয়ে বিখ্যাত, সবচেয়ে ধনী অ্যাক্টর হলো, তখন উনি এই কথাটা এই জন্যই বলছে যে আমি বক্তৃতা দিয়ে তো তোমাকে বুঝাইতে পারবো না, কিন্তু তুমি যখন রিচ হবা, তুমি যখন ফেমাস হবা, এবং ডু এভরিথিং ইউ এভার ড্রিমড অফ, আপনার বিমান দরকার বিমান কিনছেন, আপনার ইয়ট দরকার ইয়ট কিনছেন, আপনার প্যালেস দরকার প্যালেস কিনছেন, আপনার সবচেয়ে সুন্দরী বউ দরকার সবচেয়ে সুন্দরী বউ আছে। সো যত কিছুর আপনি জীবনে স্বপ্ন দেখছেন, তার সবকিছু যখন আপনি অর্জন করবেন, দেন ইউ উইল রিয়েলাইজ দ্যাট দিস ইজ নট দি অ্যান্সার, যে এই সব কিছু তো আমাকে আলটিমেটলি কোনো আনন্দ দিচ্ছে না, এসব কিছুর সাথে তো আমার সুখের কোনো সম্পর্ক নেই। এবং এই জায়গায় গিয়ে অনেক মানুষের মধ্যে একটা ট্রান্সফরমেশন তৈরি হয়, তখন মানুষ আস্তে আস্তে কি হয়, এই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে। দেখবেন বহু মানুষ আছে এই জায়গায় গিয়ে এসে ইউটার্ন নিছে, কারণ তারা অনেক কিছু অ্যাচিভ করার পরে দেন তারা রিয়েলাইজ করছে যে দিস ইজ নট দ্য পারপাস, দিস ইজ নট হোয়াট আই এম রানিং ফর, অ্যাকচুয়ালি দিস ইজ নট হোয়াট আই এম লুকিং ফর। সো এখন তখন গিয়ে মানুষের মধ্যে রিয়েলাইজেশনটা তৈরি হয়। সো এই জন্য আমাদেরকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সাফল্য মানে অনেক টাকার মালিক হওয়া না, তাই না? এই সাফল্য, এই যে আগে এইটুকু ডিফাইন করতে হবে যে অনেক টাকার মালিক হওয়ার নাম কিন্তু সাফল্য না। এবং সাফল্য মানে এইও নয় যে আপনার কতগুলো ডিগ্রি আছে, তাই না? আমরা মনে করি যে আচ্ছা ঠিক আছে, যেমন এটা একটা সময় ছিল
যখন মেট্রিক পাস করি নাই তখন মনে হতো যে আমি যদি মেট্রিক পাস করি তাহলে কি হবে, ঢাকা থেকে বোর্ড থেকে আমার নামে একটা সার্টিফিকেট ইস্যু করা হবে, তার মানে আমি মোটামুটি সার্টিফাইড শিক্ষিত, তাই না? কারণ আমি একটা পরীক্ষা দিচ্ছি, তো সেইটার একটা আলাদা স্বীকৃতি আছে। তো মেট্রিক পাস করার পরে মনে হলো যে মেট্রিক পাস তো সবাই করে, ইন্টারমিডিয়েট যদি আমি পাস করি তাহলে গিয়া হচ্ছে অফিসার র্যাঙ্কে পরীক্ষা দেওয়া যাবে আর কি, মেট্রিক পাস করলে হচ্ছে সোলজার। তখন ওই যে আর্মিতে রিক্রুটিং হতো, তো তো আর্মিতে যদি যারা মেট্রিক পাস করে লাইনে দাঁড়াবে তারা হবে সোলজার, আর ইন্টারমিডিয়েট পাস করলে তখন আপনি ওই যে আইএসএসবি পরীক্ষা দিয়ে অফিসার হতে পারবেন। সো তখন আমাদের একটা ড্রিম ছিল যে না, ইন্টারমিডিয়েটটা যদি পাস করতে পারি তাহলে আমি অন্তত অফিসার র্যাঙ্কে পরীক্ষা দিতে পারবো, তাই না? আচ্ছা, এরপরে আসেন, যখন ইন্টারমিডিয়েট পাস করলাম তারপরে মনে হলো আহা, আমি যদি ইউনিভার্সিটিতেই ভর্তি না হতে পারি তাহলে তো মানে আমার বন্ধু বান্ধব যারা, তারা এবং ইউনিভার্সিটির মধ্যে কি যারা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবে তারা হলো বাদশা, যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হবে তারা হবে গোলাম। মানে এই রকম একটা ট্রেন্ড, আমরা বলি ইন্টারমিডিয়েট লেভেলের ইমোশন। এখন বুঝতে পারি যে সেই সময় বয়সের কারণে এই এই জিনিসগুলো হয়। এখন অনেক ইয়াং যারা আছে তাদের মধ্যে যখন এসব ক্রেজ দেখি তখন আমরা হাসি, আহা। তখন আমাদের কাছে এরকম সাবজেক্ট নিয়ে এক ধরনের ফ্যান্টাসি ছিল যে হ্যাঁ, আপনি যদি ইংলিশ পড়েন, ইকোনমিক্স পড়েন, ইন্টারন্যাশনাল রিলেশনস পড়েন, তাহলে এগুলো হচ্ছে দামি সাবজেক্ট, তাহলে আপনাকে মোটামুটি সবাই দাম দিবে যে সে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আর যদি আপনি ইসলামিক স্টাডিজ পড়েন, ইসলামিক হিস্ট্রি পড়েন, এগুলো কম দামি সাবজেক্ট। এগুলো খুবই ভ্রান্ত ধারণা। আমি প্রথমে বলি সাবজেক্ট শেমিং যে জিনিসটা, এটা এখন বুঝতেছি। যেমন আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাই তখন আমার কাকা আমাকে বলছিল, উনি ঢাকা ইউনিভার্সিটির ট্রেজারার ছিলেন, পরে একটা প্রাইভেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও ছিলেন, এখন রিটায়ার্ড। তো উনি আমাকে বললো যে তুমি মাদ্রাসায় পড়ছো, তুমি ইসলামিক স্টাডিজ পড়ো, সেখানে পড়লে তুমি ভালো করবা, কারণ এই জিনিসগুলো তোমার জানা আছে এবং এই জায়গায় পড়লে তুমি অনেক বড় স্কলার হতে পারবা, ইসলামিক স্কলার হবা, সমস্যা কি? কিন্তু তখন আমার মধ্যে এই ওই যে বললাম না যে ইন্টারমিডিয়েট লেভেলের ইমোশন, তখন মনে হচ্ছিল কি আমি ইসলামিক স্টাডিজ পড়বো, তাহলে তো মানুষ দাম দিবে না, বড় স্কলার হওয়ার দরকার নেই, আমার দাম দরকার এখন, তাই না? আমি ইন্টারন্যাশনাল রিলেশনস পড়বো, এটা একটা বোম্বাস্টিক সাবজেক্ট, বললেই মানুষ একটু আলাদা কদর করে। কিন্তু আলটিমেটলি সেটা পড়ে কোনো লাভ হয়নি। মানে প্রথম কথা হচ্ছে যেটা কিছু ইন্টারেস্টিং জিনিস তো অবশ্যই জানা হয়েছে, কিন্তু কথাটা হচ্ছে ওই যে এখন বুঝতেছি যে এইটা আপনি ইন্টারন্যাশনাল রিলেশনস পড়লেন না, আপনি ইংলিশ পড়লেন না, ইকোনমিক্স পড়লেন, এগুলো জাস্ট ইন্টারমিডিয়েট লেভেলের ইমোশন, একটা বাচ্চা পোলাপানের যে মোহ, সেগুলো একটা সময় গিয়ে আপনি দেখবেন যে হাস্যকর। ওই যে ছোটবেলায় আমরা কি আপনার জীবনের স্বপ্ন কি ছিল, যদি ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন বলবে যে আমি আইসক্রিম ওয়ালা হইতে চাই। এই ঠিক আমরা যখন এরকম যে না, এই ইসলামিক স্টাডিজ পড়বো না, এটাতে দাম কম, ইকোনমিক্স পড়বো সেটাতে দাম বেশি, এগুলো হচ্ছে ছোটবেলার আইসক্রিম হওয়ার মতো স্বপ্ন। এগুলোর সাথে আপনার সাফল্য নির্ভর করে না, বরং যেই জায়গাটায় আপনি আনন্দ পাবেন সেই জায়গাটায় ফোকাস করা উচিত। সো এরপরে হচ্ছে কি, অনার্স ডিগ্রি মাস্টার ডিগ্রি পেলে মনে হয় আমি অনেক হ্যাপি হব, কিন্তু অনার্স ডিগ্রি মাস্টার ডিগ্রি পাওয়ার পরেও আমরা দেখলাম যে না, ওই মেট্রিক পাস করার পরে যেমন খুশি হয়েছিলাম ওই রকমই, এই খুশিটা কিছুক্ষণ পরেই কিন্তু আবার মিলিয়ে যায়, যে ঠিক আছে, অনেকেরই তো এরকম ডিগ্রি আছে। তারপরে আপনার পেশা পদমর্যাদা, আপনি মনে করলেন যে আচ্ছা আমি মেজর জেনারেল, মেজর জেনারেল থেকে যখন আপনি রিটায়ার করবেন তখন আপনি দেখবেন যে না, এই যে মেজর জেনারেল এটা আপনাকে খুব বেশি একটা আনন্দ দিচ্ছে না। So, একই রকম কথা হচ্ছে, জি, খোকন ভাই, আমি আইন পড়েছি কিন্তু আইনের চৌহদ্দির কাছেও গেলাম না ভাই, কথা সত্য। কথাটা হচ্ছে জি, আইন ঢাকা ইউনিভার্সিটিতে মানে খুবই দামি একটা সাবজেক্ট। মানে আমাদের সময়ে সবচেয়ে ডিমান্ডিং যে সাবজেক্ট গুলো ছিল সেটা ছিল ইংলিশ, ইকোনমিক্স, ল। এটা ছিল একবারে ফার্স্ট ফার্স্ট রোতে আর কি। মানে যাদের প্রথম দিকে সিরিয়াল তারা হচ্ছে হয় ইংলিশ পড়বে, না ইকোনমিক্স পড়বে, অথবা ল পড়বে, এই তিনটার একটা। তো ল অনেকেই পড়তো একদম, যারা প্রথম দিকে প্রথম 100 জন থাকতো তার মধ্যে অনেকে ল নিত। তো এরকম তারপরে হচ্ছে সমাজবিজ্ঞানের আর আরো আরো যেসব সাবজেক্ট গুলো আছে সেগুলো। তো তখন দেখা গেল যে আমরা এই যে হ্যাঁ দাম পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা গেল যে না, আসলে আমি তো এই এই দাম দিয়ে আমি করবো কি? তো কথাটা হচ্ছে, বা অনেক সময় বড় ব্যারিস্টার হলেই যে আমরা সফল হব তা না, মানে হ্যাপিনেস জিনিসটা কমপ্লিটলি ডিফারেন্ট থিং। হ্যাপিনেসের সাথে এইসব ম্যাটেরিয়াল অ্যাচিভমেন্টের কোনো সম্পর্ক নাই, সেই জিনিসটাই আমি বোঝাতে চাচ্ছি। আপনি অনেক ম্যাটেরিয়াল কিছু যখন অ্যাচিভ করবেন, সেটা অর্থ হোক, সেটা ডিগ্রি হোক, সেটা ইভেন কোনো পদমর্যাদা হোক, সেটা আপনাকে খুব বেশি সময় কিন্তু হ্যাপি রাখবে না। এটা অনেক সময় এটা এটা অনেকটা ড্রাগস আর অ্যালকোহলের মতো।
কি হয়, যেমন ধরেন অনেকে তার কষ্ট ভুলে থাকার জন্য একটু হ্যাপিনেসের জন্য কি করে, অ্যালকোহল নেয়, তারপর হচ্ছে বিভিন্ন রকমের ড্রাগস নেয়, ইয়াবা নেয়। তা নিলে কিছু সময় তার কাছে একটু আনন্দ লাগে, তার কাছে একটু ভালো লাগে একটু সময়। সো এটা আমরা বুঝি যে এটা ভাই, তুমি যদি হ্যাপি হওয়ার জন্য তোমার গাঁজা নিতে হয়, হ্যাপি হওয়ার জন্য যদি তোমার আদার্স কোনো ড্রাগস নিতে হয়, ইয়াবা নিতে হয়, তার মানে তুমি অসুস্থ। এটুকু আমরা বুঝি, কারণ হ্যাপিনেসটা এটা তো আপনার একটা ন্যাচারাল আউটকাম। কিন্তু যখনই হ্যাপিনেসের জন্য আমরা কোনো ম্যাটেরিয়াল জিনিসের প্রতি অ্যাডিক্টেড থাকি, যে এইটা হলে গিয়ে আমি হ্যাপি হব, তাহলে ঠিক এই একই রকম ভাবে আপনি গাঁজা, কোকেন বা এরকম হেরোইনে অ্যাডিক্টেড মানুষ যেরকম, আপনিও ঠিক একই রকম ভাবেই মানসিক বিকারগ্রস্ত, যদি আপনি মনে করেন যে আমার হ্যাপিনেসটা টাকার উপরে নির্ভর করে। হ্যাঁ, এই কথাটা এই জন্য আমি বলতেছি, মানে এই না যে আমি একেবারে সুফি বা সাধকদের মতো ওই লেভেলটা রিচ করে ফেলছি যে আমার হ্যাপিনেসটা এগুলোর উপরে নির্ভর করে না, তা না। আমি এখনো সেই লেভেলে যেতে পারিনি। বাট কথাটা হচ্ছে যে আমি অ্যাটলিস্ট এই জিনিসগুলো বুঝতেছি, সেই জিনিসগুলো আমরা শেয়ার করতেছি, কারণ আমার নিজেরও এই ডেভেলপমেন্টটা দরকার। মানে আমি আপনাকে এই কথাগুলো বলতেছি এজন্য, কারণ ওই যে আমি আপনাকে মোটিভেট করতেছি, এটার অর্থ আমি খুব সাহসী তা না। ওই যে অন্ধকার রাস্তায় অনকা মাঝে মাঝে বলে যে ভাই আপনি এই সাফল্যের উপরে মানুষকে ট্রেনিং করান, তা আপনি কি সফল? আমি বললাম যে ভাই আমি সফল না, এই জন্যই তো আমি ট্রেনিং করাই। তাই না? অন্ধকার রাস্তায় দেখবেন, নির্জন অন্ধকার রাস্তায় চলার সময় অনেকে জোরে জোরে গান গায়। এ গান কিন্তু কেউ মনের আনন্দে গায় না, গান গায় ভয়। সো আমি ভীতু মানুষ, এজন্যই আপনাদেরকে একটু সাহস যোগানোর চেষ্টা করি। আমি একটু জোরে জোরে গান গাই, তাতে অন্তত আমার ভয়টা কাটে। সো সে কারণেই বলা। সো কথাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের সবারই এই আনন্দটা টাকার উপরে নির্ভর করে, আনন্দটা এসব ম্যাটেরিয়াল ডিগ্রির উপরে নির্ভর করে, আনন্দটা ওই জ্ঞানের উপরে না। যে আমার নামের আগে ডক্টর, এটা যদি আমি লিখতে পারি তাহলে আমি হ্যাপি হব, কিন্তু আমি জ্ঞান কতটুকু পেলাম, আমি নতুন কি শিখলাম, সেইটা কিন্তু আমার কাছে মুখ্য বিষয় না। কিন্তু সেই জায়গায় আমার ফোকাস করা উচিত, তাই না? আমার পেশা পদমর্যাদা, সেটার জন্য আমরা ঘুষ দিয়ে একটা বড় পদ নিচ্ছি, কারণ আমার ওই যে হ্যাঁ আমার নামের আগে মেজর জেনারেল থাকতে হবে, সেইটা আমার কাছে ইম্পর্টেন্ট। কিন্তু মেজর জেনারেল হিসেবে আমি কতটা স্যাটিসফ্যাক্টরি সার্ভিস দিলাম, কতটা কন্ট্রিবিউট করলাম, মানে সেই সেই জিনিসটার হয়তো যদি আলটিমেটলি ফোকাস না থাকে, একটা সময় আপনি খুব সাকসেসফুল মেজর জেনারেল হবেন না আলটিমেটলি। হয়তো লবিং টবিং করে অনেকে উঁচু পদে যায়, শেষ পর্যন্ত তাদেরকে কেউ মনে রাখে না। মানুষ বুঝতে পারে, এই বিভিন্ন অফিসে হয় এটা, পদ টদ পাওয়ার জন্য এমন এমন করে, কারণ তারা ওইটার উপরে নির্ভরশীল, যে ওই পদটাই যদি আমি যেতে পারি দেন আই উইল বি হ্যাপি। নো, এইটুকু এগুলোর সাথে আপনার হ্যাপিনেসের কোনো সম্পর্ক নাই। অনেকে এগুলো গর্ব করে বলে যে আমি এই ছিলাম ওই ছিলাম, এগুলো মানুষকে আলটিমেটলি আনন্দ দেয় না, বা এগুলোর সাথে মানুষের হ্যাপিনেসের কোনো সম্পর্ক নেই। আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন কেন এই জিনিসগুলো আপনার সাফল্যের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। দেখেন, অনেক সুবিধা সম্পন্ন একটা মোবাইল ফোনের বেশিরভাগ অব্যবহৃত থাকে। যেমন আমরা এই যে আইফোন, তাই না? আইফোন প্রতি বছর বিজ্ঞাপন দিতেছে, দ্য বেস্ট আইফোন এভার। এই যে এখন বেরোলো টাইটেনিয়াম, কি হাস্যকর বিজ্ঞাপন দেখেন। তারপরেও মানুষ হুমড়ি খেয়ে আইফোন কিনতেছে। কি টাইটেনিয়াম, তারপর হচ্ছে 3 ক্যামেরা, এই সেই। বাট আপনারা এখানে অনেকেই আমরা আইফোন কিনছি, কিন্তু এই যে বিজ্ঞাপন দেখে আমরা মনে করি যে আমি যদি একটা আইফোন কিনে দেন আই উইল বি হ্যাপি। বাট আলটিমেটলি এই আইফোন দিয়ে আপনি কি করেন? নাথিং। এই আইফোনটার আপনি যা ফিচার আছে তার 5% আমরা ব্যবহার করি না। আলটিমেটলি 95% ফিচার কিন্তু অব্যবহৃতই থেকে যাবে। এই আইফোনটা 2 বছর, 3 বছর, 5 বছর পরে এটা নষ্ট হয়ে যাবে, আপনি এটা ফেলে দিবেন। কিন্তু আলটিমেটলি এর 95% ফিচার আপনার ব্যবহারই করা হবে না। কিন্তু এইসব বিজ্ঞাপন দেখে আমরা হুমড়ি খেয়ে আইফোন কিনি, লেটেস্ট মডেল কিনি। কেন? কারণ এইসবের কারণে মানুষ আমাদেরকে বড় লোক মনে করবে, আমরা কিন্তু সেটা প্রয়োজনে কিনতেছি না। সো একটি মূল্যবান এবং দ্রুত গতির গাড়ির বেশিরভাগ গতির প্রয়োজন হয় না, তাই না? আপনি যত এই যে রাস্তায় ফারারি, ল্যাম্বরগিনি এসব গাড়ি চলতেছে, ভাই রাস্তায় স্পিড লিমিট দেয়া আছে 25 মাইল, আপনি 30 মাইলের উপরে চালাইতে পারবেন না, সেটা আপনি ল্যাম্বরগিনি হোক আর ফারারি হোক, সেটা যত স্পিডি কারই হোক, সেটা যত স্পিডি স্পোর্টস কার হোক, আপনি 25 মাইল যে রাস্তায় স্পিড লিমিট দেয়া আছে তাতে 30 মাইলের উপরে চালাইতে পারবেন না। তো 30 মাইল মানে কি, একটা সাইকেলও কিন্তু 30 মাইল স্পিডে চলে, কারণ ওই রাস্তা সাইকেলের লেন আছে, সাইকেলও একই স্পিডেই চলবে। সো কথাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনাকে আলটিমেটলি স্লোলি চালাইতে হবে, বা আপনি যখন হাইওয়েতেও চালাবেন সেখানে স্পিড লিমিট দেয়া আছে 60 মাইল। সো এর উপরে আপনি চালাইতে পারবেন না।
সো কথাটা হচ্ছে যেটা, সেটা হলো যে আপনার এই এই যে আহ, এত দাম দিয়ে আপনি গাড়ি কিনলেন, সেটা কিন্তু আলটিমেটলি সেটার বেশিরভাগ গতির কোনো প্রয়োজন হচ্ছে না। প্রাসাদ, আমরা মনে করি একটা বড় বাড়ি যদি আমি কিনে, পিছনে সুইমিং পুল থাকবে, পিছনে এই থাকবে, এইরকম একটা বাড়ি যদি কিনি আমি, আল বি হ্যাপি। এবং বাড়ি কেনার সময় আমরা তখন এগুলো অনেক দেখি যে হ্যাঁ, এই যে পুলের পাড়, এখানে আমি একটু বসবো, এখানে বসলে আমি দেন আল বি হ্যাপি। বাট সে বাড়িটা কেনার পর আপনি দেখবেন যে না, আপনি ওই এর আগে ইউনিভার্সিটির হোস্টেলে যখন ছিলেন তখন আমরা স্মৃতিচারণ করি, তাই না? আপনি দেখবেন অনেক টাকার মালিক, তারপর তখন আপনার মনে হয় যে আমি যখন ইউনিভার্সিটির হলে ছিলাম, এক রুমের মধ্যে আমরা 8 জন শেয়ার করে থাকতাম। হলে আপনার এই যে খাবার দিত, একদম ডাল পানির মতো, চোখের পানির মতো পাতলা ডাল দিত, সেটা আমরা খাইতাম। কিন্তু অনেক কিছু অর্জন করার পরে জীবনের শেষ পর্যায়ে গিয়ে দেখবেন যে না, ইউনিভার্সিটির যে জীবন সেটাই ছিল সবচেয়ে ভালো সময়। সেই সময়টাই সবচেয়ে আনন্দের ছিল। সে সময় অভাব ছিল, পকেটে টাকা ছিল না, একটা ভেলপুরি খাওয়ার টাকাও ছিল না। একটা চা বা নিয়ে 3 জনে ভাগ করে খাইতাম আমরা। একটা সময় ছিল এমন এমন, মানে স্টুডেন্ট লাইফে। বাট আমরা যখন পিছনে ফিরে তাকাই তখন দেখি যে হ্যাঁ, সেই সময়টাই সবচেয়ে আনন্দের ছিল, তাই না? সো একটা সময় এই যে এখন আমাদের মোবাইল ভর্তি গান, তাই না? অনেকের, আমার মোবাইল অবশ্য গান নাই, আমি গান শুনি না আর কি, যে কোনো কারণেই হোক গান শোনা হয় না আমার। গান শুনলে আমি অ্যাডিক্টেড হয়ে যাই আর কি। কিছু কিছু জিনিস আছে, মানে দেখা গেল যে পরে অ্যাডিক্টেড হয়ে যাওয়ার চান্স থাকে, যে কারণে সেগুলোর মধ্যে আমি ইনভলভ হই না। যেমন ক্রিকেট খেলায়, যে ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছে, আমি খেলা দেখি না, খেলার কোনো খোঁজও রাখি না। খেলার খোঁজ রাখি না এজন্য কারণ এটার মধ্যে এক ধরনের অ্যাডিকশন আছে। একটা সময় খুব আয়োজন করে খেলা দেখতাম, মানে এরপরে এক টুর্নামেন্টের পর আরেক টুর্নামেন্ট, তারপরে আরেক টুর্নামেন্ট, মানে দেখা যাচ্ছে যে সারা দিনের মধ্যে আমার 80% টাইম এই খেলার পিছনেই চলে যায়, আর কিছু করতে পারতেছি না। তো তখন আমি বুঝলাম যে এটার মধ্যে যেহেতু অ্যাডিকশন আছে, এটা আমি মাথায় নিব না। তো এরকম যাই হোক, আমাদের এখন অনেকের মোবাইল ভর্তি হচ্ছে গান। কিন্তু আপনি চিন্তা করেন, এক সময় ছোট রেডিও ছিল, তখন আমরা রেডিওতে একটা গান বাজানোর জন্য চিঠি লিখতাম। আমি লিখতাম না, কিন্তু অনেকেই লিখতো, সেগুলো আবার তারা বাজানোর আখ্যান দিয়ে শোনাতো, যে বিভিন্ন জায়গা থেকে ওই গানটা বাজানোর জন্য রিকোয়েস্ট করছে। তখন তারা ওই গানটা, সিনেমার গান, সো সেই সিনেমার গানটা, এবং সেই গানটা শুনে আমাদের যে আনন্দটা হতো সে সময়, এখন আপনার আহ, আপনার এই যে মোবাইল ভর্তি, আপনার আইপড ভর্তি গান, এখন যে কোনো গান আপনি শুনতে পারেন, যে কোনো গান আপনি বাজাতে পারেন, কিন্তু সেটা কি আপনাকে সেই রকম আনন্দ দেয়? দেয় না। সো আনন্দের যে ব্যাপারটা, আমরা অনেক সময় মনে করি যে আরে আমাদের সময় এন্টারটেনমেন্টের কত কত ব্যবস্থা, আমাদের দাদা নানাদের সময় তো এত কিছু ছিল না। কিন্তু তাই বলে কি তাদের আনন্দ ছিল না? তাদের আনন্দ ছিল। বরং আমরা হয়তো তাদের মতো হ্যাপি না। তাদের কাছ থেকে, তাদের সাথে যদি আপনি এখন যোগাযোগ করেন, বলবে যে না, আমাদের সময়টাই ভালো ছিল, আমাদের সময়টাই সেরা ছিল। হ্যাঁ, কারণ তারা জীবনকে অনেক উপভোগ করছে। আচ্ছা, ফিরোজ ভাই বলছে গান ভালোবাসে না, গান ভালোবাসি। গান ওই যে শোনা হয় না, যে অ্যাডিকশন তৈরি হয়ে যায়, তখন মনে হয় যে আরো আরো গান শুনি, আরো গান শুনি, সে কারণে শোনা হয় না। তো মানে গান শুনলে আরো শুনতে ইচ্ছা করে আর কি। তো সে কারণে আমি ওই রাখা হয় নাই আর কি। আবার আমি মাঝে মাঝে যখন শুনি তখন দেখি যে অনেক অনেক শোনা হয় আর কি গান, একটার পর একটা শুনতে থাকি। তো সেই কারণে হয়। আচ্ছা, যাই হোক, তো প্রাসাদ তুল্য অট্টালিকার বেশিরভাগই খালি পড়ে থাকে। আমরা যখন অনেক বড় একটা অট্টালিকা কিনি, তখন আপনি দেখবেন যে এগুলো বেশিরভাগ মানুষ তো জীবনের শেষ বয়সে গিয়েই এসব অট্টালিকার মালিক হয়। তখন দেখা যায় যে ছেলে মেয়েরা থাকে আরেক দেশে, আরেক স্টেটে। আলটিমেটলি ওই পুরা একটা বিরাট প্যালেস, মানে 18 বেডরুমের একটা বাসা, সেখানে এক রুমের মধ্যে ওনারা 2 জন মানুষ থাকে, আর পুরা বাড়ি মৃত্যুপুরীর মতো খালি পড়ে থাকে। এগুলোর আসলে দরকার পড়ে না। কারো কারো এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগই কোনোদিন পরা হয়ে ওঠে না। অনেক সময় আমরা এই কাপড় কিনি, ওই কাপড় কিনি, এই যে ফেসবুকে একজন লাইভ করতেছে তো কিনো, এইভাবে কিনতেছে, মনে করি যে হ্যাঁ, আরেকটা দামি কাপড় কিনলে, ওই জামাটা পরলে তাহলে আমি হ্যাপি হব। এন্ড আলটিমেটলি একটা সময় গিয়ে আপনি দেখবেন যে এসব কাপড় আর কোনোদিনই পরা হয় না, আপনি কিনতেছেন। হ্যাঁ, সারা জীবনের পরিশ্রম লব্ধ অর্থের বেশিরভাগ আসলে অপরের জন্য। মানে আপনি বাকি 30 ভাগের সুরক্ষা এবং পূর্ণ সদ্ব্যবহার করাই শ্রেয়। আপনি সারা জীবন ধরে এই যে পয়সার পিছনে আপনি ছুটবেন, সো কিন্তু শেষ পর্যন্ত এসব পয়সার বেশিরভাগই আপনি আপনার জীবনে কাজে লাগাতে পারবেন না, বা এগুলো অন্যরা ভোগ করবে আর কি। সো আচ্ছা,
সো এখন কথাটা হচ্ছে যেটা সেটা হচ্ছে এই জন্যই আমাদের জীবনে আগে প্রায়োরিটি যে আমাদের সোল, যেটা আমাদের আত্মাকে তৃপ্ত করবে, সেইটা হওয়া উচিত আমাদের প্রায়োরিটি। আমাদের যেটুকু প্রয়োজন তার পাশাপাশি আমাদের ওই যে প্যালেস, আমাদের এরকম 18টা বাড়ি, 20টা বাড়ি, 50টা বাড়ি, হ্যাঁ, কিছু কিছু সময় আছে যে আপনি ইউ আর ইন আ পজিশন যে আপনার আসলে কিছু করা লাগতেছে না, টাকা আসতেছে, হ্যাঁ ঠিক আছে, সেক্ষেত্রে আপনি একটার পর একটা বাড়ি বানাচ্ছেন, কিন্তু আপনি সেইটার পিছনে যদি মূল্যবান সময় নষ্ট করেন যেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, সেটা দিয়ে যদি ওই যে বললাম স্বর্ণ দিয়ে যদি আপনি তামা কিনেন তাহলে সেটা একটা ব্যাড ট্রেড। সেই কথাটা বলতেছি। এটার অর্থ এই না যে আপনি বাড়ি কিনবেন না বা গাড়ি কিনবেন না, সেটা না, কিন্তু কথা হচ্ছে যে ওই যে আমার প্রতিযোগিতা, আরেকজনের সাথে রেসে নামছেন যে ওনার 18টা বাড়ি, আমার 32টা বাড়ি হওয়া লাগবে, ওনার 29টা ফ্ল্যাট আছে, আমার 72টা ফ্ল্যাট লাগবে, ওনার মার্সিডিজ গাড়ি আছে, আমার রোলস রয়েস লাগবে। দরকার নেই কারোর সাথে আপনার রেসে নামার দরকার নেই, ওনার মার্সিডিজ গাড়ি থাক, আপনার যদি দরকার না থাকে আপনার গাড়িরই দরকার নেই। মানে গাড়ির সাথে আপনার হ্যাপিনেসের কোনো সম্পর্ক নেই, আপনার ওনার প্রয়োজন উনি কিনছে, আপনার যদি প্রয়োজন না থাকে আপনার গাড়িরই কোনো দরকার নেই। তাই না? বহু মানুষের আছে, কারণ কারো রেগুলার কমিউট করার দরকার হয়, তো উনি কিনবে। আমার যদি দরকার না হয় আমি গাড়ি কিনবো না। আমার হয়তো অকেশনালি দুই এক জায়গায় যাওয়ার দরকার হয়, আমি উবার কল করে যেতে পারি, আমি ট্রেনে যেতে পারি, বাসে যেতে পারি, হুইচ ইজ পারফেক্টলি ফাইন। মানে আপনার গাড়ি থাকলে আপনি হ্যাপি হবেন, এইটা যদি আপনার মনে হয় তাহলে আপনার বুঝতে হবে যে আপনার মধ্যে ডিজিজ আছে। গাড়ি আপনি কিনবেন যদি আপনার প্রয়োজন হয় বা যেটাতে আপনার প্রয়োজন মিট করে সেটুকুই এনাফ। হ্যাঁ, এখন কথা হচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে আছে, যেমন ওয়ারেন বাফেট বিলিয়নিয়ার, বাট ওয়ারেন বাফেট একটা ভাঙ্গা ফোন ব্যবহার করে, মানে খুবই ভাঙ্গাচোরা লক্কর মার্কা আগের ওই যে বাটনওয়ালা ফোন, ফোল্ডিং। তো ওইটা পকেট থেকে বের করার পরে দুই দুই পার্ট ভেঙে আলাদা হয়ে গেছে। সো কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার কাছে আবার সেটার কোনো মানে হয় না, কারণ ওয়ারেন বাফেট বিলিয়নিয়ার, তো ওনার ভাঙ্গা ফোন ব্যবহার করা দরকার কি? বা উনিও 1980 সালের একটা ভাঙ্গা লক্কর মার্কা একটা গাড়ি ব্যবহার করেন। তো কথা হচ্ছে আপনি একজন বিলিয়নিয়ার, আপনি তো ইজিলি একটা ব্র্যান্ড নিউ মার্সিডিজ গাড়ি তো অন্তত ব্যবহার করতেই পারেন। সো সেইটা আবার একটু অন্য ধরনের ফিলোসফি আর কি। সেগুলার আমি জানি না সেগুলার আসলে মিনিং কি। কিন্তু কথা হচ্ছে যে আপনি একজন বিলিয়নিয়ার, আপনার তো আবার ছেঁড়া জামা পরার দরকার নেই। মানে সেগুলো ভিন্ন জিনিস, কিন্তু কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের এইসবের পিছনে দৌড়ানোর দরকার নেই, এগুলো এগুলো অটোমেটিক্যালি আমাদের আসবে। মানে আমাদের যেসব বেসিক নিড, আমরা বেসিক নিড ফুলফিল করা মানুষের জন্য কিন্তু খুব বেশি কঠিন কিছু না, এটুকু আমরা যদি আমাদের প্রফেশনাল এক্সেলেন্সের দিকে নজর দিই তাহলে আমরা খুব সহজেই খুব অনায়াসেই কিন্তু আমরা বেসিক নিড গুলো ফুলফিল করতে পারি। হুম। অলরাইট। সো একটু একটু মনে হয় ডিসকানেক্ট হয়ে গেল, ওকে। আচ্ছা। যাই হোক, তো বেসিক নিড গুলো আমরা ফুলফিল করতে পারি খুব অনায়াসেই যদি আমরা একটু একটু আমাদের প্রফেশনাল জায়গায় যদি আমরা একটু ফোকাস করি। সো এনিওয়ে, যে জায়গাটাই ছিলাম আমরা, সেটা হচ্ছে, দেখুন, আচ্ছা, কেন বললাম যে এই আমাদের জীবনে এই অর্থ, খ্যাতি, ক্ষমতা এগুলো আমাদের জীবনের একেবারে আরাধ্য লক্ষ্য না, সেইটা 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 একটু খেয়াল করেন। দেখুন, আপনাকে যদি আমি একটা কুইজ দিই, এই যে এটার দিকে একটু খেয়াল করেন, যে ধরেন আপনাকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সফল কতগুলো মানুষের নাম আপনি মনে করতে পারবেন, তাই না, যাদেরকে আমরা খুব সফল মনে করি, এরকম কতগুলো সফল মানুষের নাম যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, যেমন ধরেন বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী 5জন ব্যক্তি, যে এখনকার পৃথিবীর সবচেয়ে ধনী 5জন মানুষের নাম বলেন, তা আপনি হয়তো বলতে পারবেন 3-4 জনের নাম বলতে পারবেন, বা হয়তো 5 জনের নাম অনেকেই বলতে পারবেন, অনেকে বলতে পারবেন না 5 জনের, মানে টপ 5 জনের নাম বলতে পারবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনাকে যদি জিজ্ঞেস করি যে আচ্ছা গত 10 বছরে অস্কার বিজয়ী শ্রেষ্ঠ অভিনেতা, গত 10 বছরে 10জন শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন অস্কার, অস্কার আসরে, তো আপনাকে যদি গত 10 বছরে যে 10জন শ্রেষ্ঠ অস্কার অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন এই 10জনের নাম বলতে বলি, বলতে পারবেন কয়েকজনের কথা, 4-5 জনের কথা হয়তো বলতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি হয়তো 10জনের নাম, সবার নাম বলতে পারবেন না। আচ্ছা, গত 5 বছরে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, তাই না, গত 5 বছরে একবারে টপ যে 5, মানে গত 5 বছরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী 5 জনের নাম আপনাকে জিজ্ঞেস করলে আপনি 1-2 জনের নাম হয়তো বলতে পারবেন, কিন্তু 5 জনের নাম বলতে পারবেন না। আমি একজনের নামও বলতে পারবো না। আচ্ছা, এরপরে শেষ 10জন নোবেল বিজয়ী ব্যক্তি, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় শেষ 10জন নোবেল বিজয়ী ব্যক্তির নাম বলেন,
কয়েকজনের নাম হয়তো বলতে পারবেন, কিন্তু শেষ 10 জনের নাম বলতে পারবেন না। মানে শেষ 10 জনের মধ্যে 5-7 জনের নাম আপনি বলতে পারবেন না। আচ্ছা, বিশ্বকাপ বিজয়ী শেষ 5 জন অধিনায়ক। হ্যাঁ, মেসির নাম বলতে পারবেন, গত বিশ্বকাপ জিতছে। তারপরে এর আগে বলতে গিয়ে দেখবেন যে 2-3 জনের নাম মনে পড়তেছে না। তো এই কথাগুলো দিয়ে এটা বোঝাতে চাচ্ছি আপনাকে যে দেখেন, এগুলোর কোনোটাই কিন্তু কোনো সাধারণ অর্জন নয়। মানে পৃথিবীর সবচেয়ে ধনী 5 জন ব্যক্তির মধ্যে একজন হওয়া এটা কিন্তু ছোটখাটো ব্যাপার না, তাই না? শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে অস্কার পাওয়া, তাই না? এটা কিন্তু সামান্য কোনো অর্জন না, তাই না? বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া এটা কিন্তু ছোটখাটো কোনো অর্জন নয়, তাই না? আপনি তো সুন্দরী হওয়ার জন্য এত চেষ্টা করতেছেন, ভ্রু ঠিক করতেছেন, চুল একটু পড়ে গেছে এদিক দিয়ে, এখান দিয়ে চুল লাগাইতেছেন, চুল একটু পাক ধরছে, এটারে একটু করতে হবে, এখান দিয়ে একটু কি দাগ পড়ছে, এটারে একটু প্লাস্টিক সার্জারি করতে হবে, তাই না? চামড়া একটু ঝুলে গেছে, এটারে কি করলে এটা ঠিক হবে, এগুলা নিয়ে আপনি কত ওয়ারিড, তাই না? কিন্তু বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যিনি চ্যাম্পিয়ন, তাই না, সেই মানুষটার নাম আপনি জানারও দরকার মনে করলেন না, মনে রাখারও প্রয়োজন মনে করলেন না। তাহলে চিন্তা করেন যে যে মানুষ বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা, তার নামও আপনি, আমি, আমরা মনে রাখার প্রয়োজন মনে করিনি। সুতরাং আপনার এই এখান দিয়ে কি স্পট আছে, এখান দিয়ে চামড়া একটু ঝুলে গেল কিনা, চুল একটু কমে গেল কিনা, এখান দিয়ে একটু পাক ধরলো কিনা, এগুলো নিয়ে আপনি এত ওয়ারিড, এগুলো মানুষ মোটেও নোটিস করে না। হ্যাঁ, তাই না? আপনি এই যে বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক, বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক হওয়া তো চারটিখানি কথা না, তাই না? অধিনায়ক হিসেবে বিশ্ব জয় করা, এটা খুব কম ফুটবলারই তার জীবনে এটা অর্জন করতে পারছে, কিন্তু তারপরেও আপনি তার নাম মনে রাখতে পারেননি, বা তার নাম মনে রাখার প্রয়োজনও বোধ করেননি। সুতরাং আমরা এইসব ম্যাটেরিয়াল অ্যাচিভমেন্টের পিছনে যে দৌড়াই, এগুলো আমাদেরকে হয়তো হ্যাপি করবে না, কারণ এগুলো মানুষের কাছে গুরুত্বপূর্ণ না। কিন্তু মানুষের কাছে কি গুরুত্বপূর্ণ সেটা একটু দেখে নেন। মানুষের কাছে কি গুরুত্বপূর্ণ এবার আপনাকে চলেন এবারে সাধারণ কয়েকজন মানুষের নাম মনে করার চেষ্টা করুন, যারা বিখ্যাত না কিন্তু খুব সাধারণ। যেমন একটু চেষ্টা করেন, আমি যদি আপনাকে বলি যে আপনার স্কুল জীবনের 3 জন শিক্ষকের নাম বলুন, আপনি চটচট করে বলে দিতে পারবেন? শুধু 3 জন শিক্ষকের নাম না, সেই শিক্ষক সম্বন্ধেও মোটামুটি 1 ঘন্টা করে আপনি বর্ণনা দিতে পারবেন, কারণ সে শিক্ষক আপনার প্রিয় শিক্ষক। আচ্ছা, আপনার বিপদে সাহায্য করা 3 জন বন্ধুর নাম বলুন। যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি বিভিন্ন সময় জীবনে বিপদ আপদে পড়ছেন, সে সময় আপনার যে বন্ধুরা আপনার উপকার করছে, এরকম 3 জন বন্ধুর নাম বলেন। আপনি এক মুহূর্ত বিলম্ব না করে 3 জনের নাম বলে দিতে পারবেন। 5 জন ব্যক্তির নাম বলুন যারা জীবনে চলার পথে আপনাকে এমন গুরুত্বপূর্ণ কোনো শিক্ষা দিয়েছে, তাই না? অনেক গুরুত্বপূর্ণ কোনো শিক্ষা দিয়েছে এমন 5 জন ব্যক্তির নাম বলুন। আপনি চটচট করে বলে দিতে পারবেন 5 জন ব্যক্তির নাম, যে হ্যাঁ। আচ্ছা, এমন কিছু মানুষের কথা চিন্তা করুন যাদের কাছে আপনি সবসময় বিশেষ কেউ, তাই না? এমন কিছু মানুষের কথা চিন্তা করুন, আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, সন্তান, পরিবার, তাই না? এদের কাছে আপনি সবসময় বিশেষ কেউ, তাই না? এদের কাছে আপনি রাজা। সো এই এই যে মানুষগুলো, তারপর হচ্ছে 5 জন মানুষের নাম বলুন যাদের সাথে আপনি সময় কাটাতে ভালোবাসেন, তাই না? যাদের সাথে আপনি সময় কাটাতে ভালোবাসেন এরকম 5 জন মানুষের নাম বলুন, তাই না? তাহলে দেখুন, এই যে প্রশ্নগুলো আপনাকে করলাম এগুলো খুব সহজ, এবং এর সবগুলো উত্তর আপনি পেরেছেন। তাহলে এই মানুষগুলো হচ্ছে আমাদের আনন্দের, এই মানুষগুলো হচ্ছে আমাদের আনন্দের মানে ক্যাটালিস্ট, মানে এরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা তার মানে এই মানুষগুলো হন, মানে আপনি এমন কেউ হন যে আরেকজন মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার বিপদে সাহায্য করেছে এরকম 3 জন মানুষের নাম বলেন, তাহলে সে যেন আপনার নামটা বলে। তাহলে তার কাছে আপনি লিওনেল মেসির চেয়েও কিন্তু গুরুত্বপূর্ণ পার্সন। ওই একজন মানুষের কাছে আপনি কিন্তু মেসি, ওই একজন মানুষের কাছে কিন্তু আপনি ইভেন মানে জো বাইডেনের চেয়েও গুরুত্বপূর্ণ, কারণ আপনার ফ্যামিলি মেম্বার যারা, তারা জো বাইডেন নিয়ে মাথা ঘামায় না, তারা আমেরিকার প্রেসিডেন্টকে, ভাইস প্রেসিডেন্টকে, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আপনি তাদের কাছে ইম্পর্টেন্ট। আপনি ঘর থেকে বের হচ্ছেন, আপনার যদি বাসায় ফিরতে একটু দেরি হয়, দেখবেন যে তাদের আর ভালো লাগতেছে না কোনো কিছু, তাদের টেনশনে তারা পায়চারি করতেছে, ঘরে এখনো আসতেছে না কেন, ফোন বন্ধ কেন, কি হলো, রাস্তায় কোনো বিপদ হলো কিনা। তাহলে যেসব মানুষরা আমাদেরকে নিয়ে ওয়ারিড, যেসব মানুষরা আমাদেরকে নিয়ে ভাবে, তারা আমাদের কাছে ইম্পর্টেন্ট, তাই না? তো এইরকম ইম্পর্টেন্ট মানুষ আপনি আরেকজন মানুষের জীবনে হন, তাই না? সেইটা হচ্ছে থেকে সেটুকু হচ্ছে কি আমাদের জীবনের মিনিংফুল একটা মানে অর্জন।
কিন্তু আমরা যদি মনে করি যে না আমরা এমন ব্যক্তি হব পৃথিবীতে যে পৃথিবীর মানুষ আমাদেরকে শ্রদ্ধায় স্মরণ করবে, পৃথিবীর মানুষ আপনাকে শ্রদ্ধায় স্মরণ করলেও আপনার কিছুই যায় আসে না। হ্যাঁ, বাস পৃথিবীর মানুষ এগুলো নিয়ে অত বরিড না। সো খেয়াল রাখুন যে আমাদের এই এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আচ্ছা তাহলে সাফল্য মানে কি? সাফল্য মানে, তাহলে আমরা দেখলাম যে সাফল্য মানে কিন্তু এই জীবনে বিখ্যাত হওয়া না। বিখ্যাত বলতে কি, ওই যে বললাম যে আপনি কত বিখ্যাত হবেন, হতে হতে আপনি বিশ্ব সুন্দরী হবেন, মানুষ আপনার নামও মনে রাখার দরকার মনে করবে না। আপনি হতে 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 আপনি কি হবেন, আপনি বিশ্ব চ্যাম্পিয়ন ফুটবল দলের অধিনায়ক, তাই না, একটা ওয়ার্ল্ড কাপ নিয়ে আপনি দাঁড়ায় আছেন। আপনার কাছে মনে হচ্ছে যে ভাই এর থেকে বড় কোনো অর্জন তো আমার জীবনে হতে পারে না, কিন্তু আরেকজন মানুষ আপনার নামও জানার দরকার মনে করবে না এই পৃথিবীতে, আপনাকে মনে রাখার কোনো প্রয়োজনও বোধ করবে না সে। তাহলে কিন্তু যেই মানুষটা আপনার, যে মানুষটার কাছে আপনি ইম্পর্টেন্ট, তাদেরকে আমরা গুরুত্ব দিইনি, তাই না? এজন্যই একজন আপনার জীবনের শেষ বয়সে যখন গিয়ে আমরা কোনো একটা হসপিটালে যখন আমরা অপেক্ষা করব, মৃত্যুর অপেক্ষা করব, তখন আমরা বুঝতে পারবো যে আমরা আমরা যখন আমাদের সারাটা জীবনকে মূল্যায়ন করব, তখন আপনি রিয়েলাইজ করবেন যে জীবনের কত গুরুত্বপূর্ণ সময় আমরা নষ্ট করছি এ রানী মুখার্জিকে নিয়ে, এই অমুককে নিয়ে, তমুককে নিয়ে, তামিমকে নিয়ে, সাকিবকে নিয়ে গল্প করে, ঝগড়া করে আমরা আপন মানুষের সাথে সম্পর্ক নষ্ট করতেছি, তাই না? এইসব বিষয়গুলো নিয়ে, অথচ এরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, তাই না? আজকে আমাদের বিপদে এরা আসবে, এদের বিপদেই আমরা যাব, এদেরকে আমরা কেয়ার করি না। আমাদের ফ্যামিলি, আমাদের ফ্রেন্ডস, আমাদের রিলেটিভস, এদেরকে আমরা কেয়ার করি না, কিন্তু যাদেরকে নিয়ে আমরা জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করতেছি, এরা আমাদেরকে চিনেও না, এরা আমাদের সম্পর্কে কিছুই জানে না। আমাদের এদেরকে নিয়ে ঝগড়া করায়, এদেরকে মনে রাখায় না রাখায় এদেরও কিছু যায় আসে না, আমাদেরও কিছু যায় আসে না। সো আমরা এদের মতো হতে চাই যে মানুষ আমাদেরকে নিয়ে গল্প করবে চায়ের আড্ডায় তারা আমাদেরকে নিয়ে গল্প করলে আমাদের কিছু যায় আসে না। বা আমরা যত বিখ্যাত হয়ে কেউ হয়তো আমাদের নামটা মনে রাখার প্রয়োজনও বোধ করবে না, এমনও পৃথিবীতে মানুষ আছে। তাই যেটা জীবনের জন্য গুরুত্বপূর্ণ সেইটাকে আগে গুরুত্ব দিতে হবে। সো সাফল্য, তাহলে সফল হওয়ার মানে সাফল্য তাহলে জিনিসটা কি? অর্থ যদি সাফল্য না হয়, খ্যাতিও যদি সাফল্য না হয়, তাহলে ক্ষমতা, বড় পদ পাওয়া সেটাও যদি সাফল্য না হয়, তাহলে সাফল্য জিনিসটা কি? সাফল্য মানে হচ্ছে তাই পাওয়া বা তাই হওয়া যা আপনি হতে চান বা পেতে চান। হ্যাঁ, এই যে এখন আমরা অনেক সময় বলবেন যে ভাই তো আমরা কি হতে চাই, কি পেতে চাই সেটা অনেক সময় আমরাও জানি না। কারণ কি আসলে আমাদেরকে সুখী, তৃপ্ত বা পূর্ণতার অনুভূতি দিবে সেটা অনেক সময় আমরা জানি না। এজন্যই বলে, এই যে বড় বড় দার্শনিকরা কি বলে গেছে যে নো দাই সেলফ, তোমার নিজেকে জানো, তুমি তোমার আত্মা কি চায়, তোমার যে মানে তোমার যে সোল, সেটা আসলে কি খাবার চায়। তো সেই 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 জিনিসটার দিকে আমাদেরকে ফোকাস করতে হবে। সো সেইটা যখনই আমরা বুঝে ফেলবো, তখনই কিন্তু আমাদের প্রায়োরিটি বদলে যাবে। আমরা তখন এইসব মিনিংলেস যেসব জিনিসগুলো আছে সেসবের পিছনে ছুটা বন্ধ করব। তখনই আমরা দেখবো যে আমরা একটা পারপাসফুল লাইফ লিড করতেছি আমরা। তখন আমরা দেখবো যে আমাদের কাছে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ হওয়া উচিত সেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনি যখনই আপনার প্রায়োরিটি সেট করতে পারবেন, আপনি যখনই যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেই জিনিসটাকে গুরুত্ব দিতে পারবেন, তখন ওই যে বললাম অর্থ, খ্যাতি, ক্ষমতা এটা অটোমেটিক আসবে। মানে এটার জন্য আপনার দৌড়াইতে হবে না। যেসব মানুষরা অর্থের পিছনে দৌড়ায় তারা শেষ পর্যন্ত মালিক হইতে পারে না। যারা বড় পদের পিছনে দৌড়ায় তারা কোনোদিন বড় পদে গিয়ে বা বড় পদে গিয়েও শেষ পর্যন্ত তারা ওই পদে টিকতে পারে না। ওই পদে গিয়ে তারা আসলে সম্মানিত হয় না, বরং অসম্মানিত হয়। পৃথিবীতে এরকম অনেক বড় বড় পদ অনেকে অর্জন করছে, কিন্তু শেষ পর্যন্ত গণ আন্দোলনের মুখে অনেক প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হয়েছে, শেষ পরে তাদেরকে জেল খাটতে হয়েছে। এরকম আছে না, অনেকে অনেক টাকার মালিক হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেসব টাকা তাদের জন্য কাল হয়ে দাঁড়াইছে। তো এই জন্য অর্থের পিছনে ছোটা না, আপনি আপনার পারপাস আগে ডিফাইন করবেন। আপনি আপনার মন কি চায় আগে সেটা ডিফাইন করবেন। তারপর হচ্ছে সেইটা যখন আপনি পারপাস ডিফাইন করবেন এবং সেই পারপাসটার পিছনে যখন আপনি ছুটবেন, তখন আপনি দেখবেন যে অর্থ, খ্যাতি, ক্ষমতা এগুলো অটোমেটিক্যালি আসবে। এগুলো মানুষ আপনাকে ডেকে এনে নেতাদের নেতা বানাবে যে হ্যাঁ এই মানুষটাকে আমাদের দরকার। মানুষ, আপনি দেখবেন পয়সা অটোমেটিক্যালি আসতেছে, কারণ আপনি আপনার পারপাস ডিফাইন করছেন। কিন্তু পারপাস আপনি ডিফাইন না করে আপনি যদি মিনিংলেস জিনিসের পিছনে ছুটেন, তাহলে আলটিমেটলি হবে না। ওই যে ফাউন্ডেশন ছাড়া বাড়ি বানানোর মতো, সেটা শেষ পর্যন্ত আপনাকে কোনো আনন্দ দিবে না। সো এই জন্য সাফল্যের যে যাত্রা বা সাফল্যের যে জার্নি, সাফল্যের যে রেস, সেইটা শুরু করার আগে, একটা বাড়ি বানানোর আগে যেরকম আগে সয়েল টেস্ট করতে হবে যে এখানে এত এত দূর বাড়ি বানানো যাবে কিনা, মাটি প্রেশার নিতে পারবে কিনা, নিতে হলে কি রকম করা লাগবে।
তারপরে হচ্ছে আপনার ওই যে বললাম ফাউন্ডেশন বানাইতে হবে, এরকম এটার আর্কিটেকচারাল ডিজাইন বা ড্রয়িং দরকার, কারণ সেটা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে হবে, তা না হলে বিল্ডিংটা টিকবে না। সো এই সাফল্যের পিছনে দৌড়ানোর আগে আপনাকে আগে খুব গুরুত্বের সাথে দুইটা জিনিস নির্ধারণ করতে হবে। একটা হচ্ছে আপনি তাহলে এখানে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, যে আগে যেটা বললাম, একটা হচ্ছে মানে সাফল্যের যে যাত্রা, সেই যাত্রায় দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান হচ্ছে আপনি কি মনে করেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকজন মানুষ কি মনে করতেছে, লোকে কি ভাববে, লোকে আমার রোলস রয়েস থাকলে আমাকে খুব সফল মনে করবে, লোকে কি মনে করবে তার সাথে আমার কিছুই যায় আসে না। লোকের মনে করাটি আপনার কাছে গুরুত্বপূর্ণ না। লোকে আপনারা অনেক অনেক মানুষ আছে, এই যে আমরা দেখছি না যে আপনার অনেক বলিউডের অনেক সুপারস্টার সুইসাইড করছে, লোকে তার সৌন্দর্য, খ্যাতি, তার স্টারডম সবকিছু নিয়ে কত তার ক্র্যাশ, কত মেয়ে তার জন্য দেওয়ানা, তার জন্য বাড়ি ঘর ছেড়ে দিতে রাজি আছে, কিন্তু ওই দিক দিয়ে সে ঝুলে আছে। সো কথাটা হচ্ছে যেটা, সেটা হলো আপনি কি মনে করতেছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ, যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ সেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে। সো এই জন্য বললাম যে আগে আপনার পারপাস ডিফাইন করতে হবে, যে হোয়াট ইজ ইয়োর পারপাস। সো আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ। এই জন্য আমি এই যে সাকসেস মার্কেটিং নামে আমি বলবো, সাকসেস মার্কেটিং এটা স্ক্যাম, এটা একটা পঞ্জি স্কিম, যে আমি নিজেকে মিলিয়নিয়ার দেখিয়ে তারপর হচ্ছে আপনাকে বলে দিচ্ছি যে আমি আপনাকে একটা ক্যাপসুল দিয়ে দিব, এটা খাইলে আপনিও মিলিয়নিয়ার হইতে পারবেন, না হইতে পারবেন না। কারণ আমার পারপাস, আমার পজিশনিং আর আপনার পজিশনিং এক না। আমার জীবনের আহ, আহ, যাত্রা আর আপনার জীবনের যাত্রা এক না। আপনার সাথে কোনোদিনও আমার জার্নি মিলবে না, তাই না? আপনি আমার চেয়ে 10 টাইম সাকসেসফুল হতে পারেন আমার এই মূলনীতিগুলা বা আমার এই বক্তৃতাটা শুনে। আবার আরেকজন এই কথাগুলো শুনে এর হয়তো 1,000 ভাগের 1 ভাগ অর্জন করতে পারবে না। তার মানে আমার সাকসেস বা আমার অ্যাচিভমেন্ট সেটা কিন্তু আপনার সাথে রেলেভেন্টই না। সো আমরা মূলনীতি নিয়ে কথা বলতেছি, কিন্তু কিছু মানুষ আছে নিজেদেরকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে এমন ভাবে যে তারা মিলিয়নিয়ার, তাদের ব্যক্তিগত বিমান আছে, তাদের রোলস রয়েস গাড়ি আছে, এসব দেখিয়ে তারপরে তারা বলে যে ইফ আই ক্যান ডু ইট দেন ইউ ক্যান ডু ইট টু, আই উইল টিচ ইউ হাউ টু ডু ইট। না, আপনি পারছেন তার মানে আরেকজন পারবে, ব্যাপারটা এরকম না। যদি মূলনীতি, যে মূলনীতি, সে মূলনীতিগুলো আপনি বলতে পারেন যে হ্যাঁ এগুলো হচ্ছে সাফল্যের মূলনীতি, এই মূলনীতিগুলো আপনি অনুসরণ করেন। মূলনীতিগুলো অনুসরণ করলে আপনি কম বেশি ফলাফল পাবেন। সেটার সাথে আমি সেই ফলাফল পেলাম কি পেলাম না সেটা বিষয় না, কারণ আমি হয়তো সেই মূলনীতি ঠিকভাবে অনুসরণ করিনি, বা সেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমার বেলায় কাজ করবে, আর আমার বেলায় হয়তো এখন কাজ করবে না, আরেক জনের বেলায় এখনই কাজ করবে। সেগুলো অনেক কিছু ডিপেন্ড করে। সো এই জন্য আমরা মূলনীতি নিয়ে কথা বলতেছি। সো এখানে আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ। আমি যে প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে সফল হয়েছি, একই পদ্ধতিতে একই প্রক্রিয়ায় আপনি সফল হবেন না। আপনার জার্নি, আপনার তাই না, এক একজনের বয়স, এক একজন এক একটা স্টেজে আছি আমরা। এখানে অনেকে আছে যারা খুবই ইয়াং, আর আবার আমার চেয়ে বয়স্ক অনেকে আছেন। সো এক একজনের জীবনের বাস্তবতা, এক একজনের পারিবারিক অর্থনৈতিক রিয়ালিটি এক এক রকম। সো আপনি কখনোই আরেকজনকে কপি করবেন না। আমরা সাফল্যের মূলনীতি নিয়ে কথা বলতেছি। সো আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ, আরেকজনের কাছে এটা গুরুত্বপূর্ণ তাই আমারও কাছেও সেটা গুরুত্বপূর্ণ মনে হইতে হবে এমন কোনো কোনো কারণ নেই। এটা এটা এমন কোনো সম্পর্কই নেই। সো দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আউটকাম। আউটকামটা কি? সাফল্যের আউটকাম হতে হবে হ্যাপিনেস। আপনার যে সম্পদ, আপনি যেটা যা কিছু অর্জন করছেন, সেটা ছোট হোক বেশি হোক যাই হোক, সেই অর্জন, সেটা ডিগ্রি হোক, সেইটা যদি আপনার সুখের বা আত্মতৃপ্তির কারণ না হয়, তবে এইসব সম্পদের কোনো মূল্য নাই। সো কথাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওই যে বললাম, সম্পদের জন্য আত্মা বিক্রি করা যাবে না। মানে এটা অবশ্যই আপনার যে সোল, আপনার যে আত্মা, সেই আত্মার তৃপ্তি, সে আত্মার খোরাক জমাইতে হবে, যে না আমি, তাই না? এই জন্য পয়সা কামানো না, পয়সা আউটকাম। যেমন ধরেন আপনি একজন ফটোগ্রাফার, তাই না? এটা হচ্ছে আপনার আত্মার খোরাক, যে আমি বেস্ট ফটো তুলবো, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে এই 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 কাজটা আমি ভালো লাগে, আমি আমি ভালোবাসি, আমি একটা বেস্ট ফটো তুলবো। এন্ড আপনি যদি এক সেরা আপনার আস্তে আস্তে ইমপ্রুভ করে করে যদি আপনি আপনার পছন্দের যে ছবিটা সেইটা যদি আপনি তুলতে পারেন, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আপনার পুরস্কার আসবে, আপনার খ্যাতি আসবে, অটোমেটিক্যালি কিন্তু আপনার পয়সা আসবে সেখান থেকে। মানে এগুলার জন্য আলাদা করে আপনার কোনো প্ল্যানই করা লাগবে না। কিন্তু আপনি যেটা করবেন সেটা হচ্ছে যেটা করতে আপনার ভালো লাগে, তাই না? আপনার গান গাইতে ভালো লাগে, আপনি পুরা মন প্রাণ দিয়ে গানটাই গান। হ্যাঁ, এরপর দেখবেন যে পুরা দুনিয়া আপনার গান শুনতেছে, এবং পুরা দুনিয়ার মানুষ যখন আপনার গান শুনবে, আপনার খ্যাতি অটোমেটিক্যালি আসবে, আপনার পয়সা অটোমেটিক্যালি আসবে। কিন্তু পয়সাটা আপনার কাছে মুখ্য বিষয় না। দুনিয়াতে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষ ছিল, যেমন ধরেন ওস্তাদ বিসমিল্লাহ খাঁ। ওস্তাদ বিসমিল্লাহ খাঁ
ওনারা কিন্তু খুবই সাদামাটা জীবন যাপন করতেন, ওই যে সানাই সানাই বাজিয়ে উনি একেবারে মানে লেজেন্ড, কিংবদন্তি। তারপরে অনেক আরো গজল শিল্পী আছে এরকম, পণ্ডিত, তারপর ওস্তাদ পর্যায়ের অনেকেই আছেন, ওনারা খুবই সিম্পল জীবন যাপন করতেন। তারপরে এই যে নুসরাত ফাতে আলী খান, তো খুবই সাধারণ জীবন যাপন করতেন। কিন্তু কথা হচ্ছে যে খ্যাতি, কারণ হচ্ছে গানটা ছিল ওনাদের কাছে ইবাদতের মতো। ওনারা এমন ভাবে গান করতেন, এমন দরদ দিয়ে, তো সারা দুনিয়ার মানুষ শুনতেছে, এবং সেসব গান যদি আপনি সারা জীবন শুনেন, এগুলো কোনোদিন পুরনো হবে না, এগুলো অমর সৃষ্টি, এই গানগুলো কোনোদিন প্রাণ হারাবে না। তো ওনারা ওনাদের সেইটার সাথে মানে সেইটা ওনাদেরকে তৃপ্তি দিত, এবং সেই জায়গাটা ওনারা ফোকাস করছেন। কিন্তু অর্থ খ্যাতি যে জিনিসটা, সেটা কিন্তু অটোমেটিক্যালি আসছে, সেই জিনিসটা সময়ের সাথে সাথে অটোমেটিক্যালি ওনাদের কাছে আসছে, কিন্তু সেসবের পিছনে ওনারা ছুটে নেয়। সো এই জন্য সাফল্যের যে দ্বিতীয় আউটকাম, সেটা হইতে হবে হ্যাপিনেস। অবশ্যই আপনার যে অর্জনগুলো, সেগুলো আপনার এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, যে বিষয়টা সেটা হচ্ছে আপনার হ্যাপিনেস। এখন দেখেন, ওই যে বললাম যে সাফল্য আপনার খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, এই যে এক একটা সময়ে আমাদের সাফল্য কিন্তু এক এক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। এই যে বললাম, আজকে আপনার কাছে মনে হচ্ছে যে সজল ভাই কি বলতেছে, সাফল্য মানে তো টাকাই, সাফল্য মানে তো এই সব কিছুই। তো হ্যাঁ, এই জন্যই একটা সময় গিয়ে বুঝবেন যে যখন এগুলো অর্জন হবে, তখন দেখবেন যে এগুলো ভ্যালুলেস একেবারে। তখন আপনার কাছে 500 টাকার নোট একটা কাগজের মতো মনে হবে, একটা কাগজ, পুরনো পত্রিকার মতো ইউজলেস মনে হবে, তাই না? যেমন ধরেন, এই যে এই জন্যই বললে যে 8 বছর বয়সে সাফল্য মানে বাসায় ফেরার রাস্তা মনে রাখতে পারা, তাই না? আপনার যখন বয়স 8 বছর, বা একটা বাচ্চার 8 বছর বয়স, সে যখন একা একা স্কুল থেকে বাসায় ফিরতে পারে, সেও কিন্তু খুবই এক্সাইটেড যে আমি বাসায় ফেরার রাস্তা মনে রাখতে পারছি। বাবা মাও খুশি যে সে একা একা বাসায় ফিরতে পারতেছে, মানে ছেলে বড় হয়ে গেছে। সো 8 বছর বয়সে এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় সাফল্য। 18 বছর বয়সে সাফল্য হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া। 18 বছর যখন বয়স, তখন সে যদি ড্রাইভিং লাইসেন্স পায়, এটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। মানে কারণ 18 বছর বয়সে তার ফ্রেন্ড যারা আছে, কারো ড্রাইভিং লাইসেন্স নেই। 18 বছর বয়সে ড্রাইভিং লাইসেন্স পাওয়া কঠিন, কারণ অন্তত আমেরিকার পার্সপেক্টিভে বলতে পারি, 18 বছর বয়স্কদেরকে সহজে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় না। কারণ 18 বছর বয়সে মানুষের মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট থাকে, তো ওরা কোনো কিছু পরোয়া করে না, এরা খুবই বিপজ্জনক ড্রাইভার হয়, এরা রেসিং মেসিং করে, এই জন্য সহজে এদেরকে ড্রাইভিং লাইসেন্স দিতে চায় না। সো কেউ যদি 18 বছর বয়সে ড্রাইভিং লাইসেন্স পায়, ইজ এ হিউজ সাকসেস। বাট 35-এ গিয়ে সাফল্য হতে পারে কি অর্থ উপার্জন। 35-এ গিয়ে যদি আপনি ভালো পয়সা রোজগার করতে পারেন, কারণ 35 বছর বয়সে আপনার বন্ধু বান্ধবরা অনেকে খুব বেশি পয়সা রোজগার করতে পারবে না, মানে 35 বছর বয়সে গিয়ে অনেকে হয়তো একটু ক্যারিয়ারে একটু আর্লি স্টেজেই থাকে, অনেকে অনেকে হয়তো একটু দেরিতে চাকরি পায়, অনেকে ছোট চাকরি, ভালো হয়তো জব খুঁজতেছে, সুইচ করতেছে। সো ফাইন্যান্সিয়ালি খুবই স্টাবলিশড এরকম 35-এ খুব বেশি মানুষ হয় না। সো সেই জায়গায় যদি আপনি মোটামুটি অর্থ উপার্জন করতে পারেন, ভালো পয়সা রোজগার করতে পারেন 35 বছর বয়সে, এইটা আপনার কাছে একটা বিরাট সাফল্য, যে হ্যাঁ 35 বছর বয়সে আমি এটা পয়সা রোজগার করতে পারতেছি। কিন্তু 45 বছর বয়সে গিয়ে আপনি গিয়ে দেখবেন যে এই পয়সা আর গুরুত্বপূর্ণ না। ওই যে 45 বছর বয়সে বাসায় ফিরতে পারা, এটা কি কোনো সাফল্যের মধ্যে পড়ে? 45 বছর বয়সে ড্রাইভিং লাইসেন্স পাওয়া, এটাও সাফল্যের মধ্যে পড়ে না। ঠিক 45 বছর বয়সে গিয়ে আপনি পয়সা রোজগার করতে পারেন, এটাও আপনার সাফল্যের মধ্যে পড়বে না। 45 বছর বয়সে গিয়ে আপনি ইয়াং, আপনার কোনো রোগ নাই, ব্যাধি নাই, আপনি ইয়াং, আপনি ফিট, এটা হচ্ছে সাকসেস। কারণ এই 45-এ গিয়েই আপনি দেখবেন যে শুরু হয়ে গেছে ডায়াবেটিস হাই, কোলেস্টেরল হাই, প্রেশার হাই, এই শুরু হয়ে গেছে। কিন্তু তখন যদি আপনার এগুলো না থাকে, তাইলেই আপনি সাকসেসফুল। 65 বছর বয়সের সাফল্য হচ্ছে রোগ মুক্ত সুস্থ শরীর। আপনার 65 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আপনার কোনো রোগ নাই, কারণ এই 65 বছরে আপনার যত বন্ধু বান্ধব আছে, দেখবেন যে কারো সবার 2-3টা অপারেশন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার 65 বছর বয়সে দেখবেন যে এই আপনার কারো ওপেন হার্ট সার্জারি হয়েছে। এখন হচ্ছে যে রুটিন, এটা মোটামুটি জেলখানার মতো আর কি, এটা এমন ভাবে মেনটেন করতে হয়, মানে একবারে জেলখানার কয়েদিদের মতো ওনার এমন রুটিন সেট করে দেওয়া হয়েছে। সো এই 65 বছর বয়সে গিয়ে যদি আপনার কোনো রোগ না থাকে, তাহলে আপনার থেকে সাকসেসফুল মানুষ পৃথিবীতে নাই, এটা নিশ্চিত থাকেন। 85 বছর বয়সের সাফল্য মানে আবারও বাসায় ফেরার রাস্তা মনে রাখতে পারা, তাই না? এই 85 বছর বয়সে যদি আপনি বেঁচে থাকেন, এবং 85 বছর বয়সে, তখন রোগ তো থাকবেই, 85 বছর বয়সে আপনি যদি বাসায় ফিরতে পারেন আবার, তাইলেই আপনি সাকসেসফুল। তখন এসব অর্থ বিত্ত, সুইমিং পুল, বাড়ির পিছনে রোলস রয়েস গাড়ি, এগুলো তো আপনার কাছে একেবারে
কানা করে মূল্য থাকবে না। আপনি দেখবেন যে হ্যাঁ দামি মানুষ, ঠিক আছে চলতেছে রোলস রয়েছে, বাট তার কাছে এগুলোর কোনোই মূল্য নেই। সো এজন্যই বললাম যে এসবের পিছনে আপনার ছুটা দরকার নেই। তখন গিয়ে আপনি দেখবেন যে আপন মানুষ যারা, কাছের মানুষ যারা, তারা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ? সো তখন দেখবেন যে আপনি 85 বছর বয়সে গিয়ে আপনার বন্ধু-বান্ধব বেশিরভাগই বেঁচে থাকবে না। আপনার আত্মীয়স্বজন, আপনার বাবা-মা তো বেঁচে থাকবেনই না, আশা করা যায়। আমরা আশা করতে পারি না যে 85 বছর বয়সে গিয়ে আমরা আমাদের বাবা-মাকে পাবো। যারা পায় তারা তো খুবই লাকি। তো 85 বছর বয়সে গিয়ে আপনি তখন দেখবেন যে বন্ধু-বান্ধবও নাই। পাড়া প্রতিবেশী যাদেরকে চিনতেন, যাদের সাথে ফুটবল খেলছেন, ক্রিকেট খেলছেন, ঝগড়া করছেন, তারা কেউ বেঁচে নেই। সো তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এই মানুষগুলোই কিন্তু আসলে জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এরা যখন বেঁচে ছিল তখন বুঝতে পারেননি। সো তাই না, এরকম আমাদের মুরব্বি বাড়ির যারা তাই না, চাচা, জ্যাঠা, তো তাদেরকে একসময় আমরা খুব ভয় করতাম আরকি। দেখলে বকা-টকা দিত ছোটবেলায়। কিন্তু এখন মারা যাওয়ার পর বুঝতে পারি যে যখন গ্রামের বাড়িতে যাই, তো চাচা, জ্যাঠা বা দাদা সম্পর্কের যারা ছিল, মানে বাড়ির মুরুব্বি বলতে যাদেরকে আমরা চিনি, এরা এখন বেশিরভাগই বেঁচে নেই। সো তখন মনে হয় যে এরাই তো ছিল বাড়ির প্রাণ। এরা এখন নাই কেউ। সো তারপরে এখন যারা এই 85 বছর বয়সে, তাদের সাথে যখন কথা বলবেন, তাদের সহপাঠী, তাদের যারা বন্ধু-বান্ধব ছিল, যাদের সাথে তাদের সারা জীবন কাটছে, তারা কেউ বেঁচে নাই। সো তখন তাদের কাছে নিঃসঙ্গ লাগে, সবকিছুই অর্থহীন লাগে। ইয়াং জেনারেশন যারা, তারা তাদেরকে আসলে বুঝতে পারে না। মানে তারা তাদেরকে নিয়ে ব্যস্ত। তারা এখন রঙিন দুনিয়ার স্বপ্নে বিভোর। আর সো এই যে জিনিসগুলো, এজন্যই বললাম যে এই একটা সময় গিয়ে আপনি দেখবেন যে আপনার যে সোল, এক বয়সে, এক সময়ে, এক পরিস্থিতিতে একেকজন মানুষের কাছে চাওয়া একেক রকম হবে। তো এজন্য সবকিছুর বাইরে এসে আপনাকে এই যে একটা সাফল্যের যাত্রাপথ তৈরি করতে হবে, যেটা লং লাস্টিং, যেটা অর্থবহ, যেটা মিনিংফুল, যেটা আপনার আত্মাকে তৃপ্ত করবে, তাই না? এবং এইসব জিনিসগুলো যদি আপনি না করেন, তাহলে একটা সময় আপনি দেখবেন যে আপনি একটা মরীচিকার পিছনে ছুটছেন। যে জীবনে আপনি অনেক কিছু অ্যাচিভ করছেন, অনেক বড় বাড়ি, অনেক গাড়ি আপনার হলো, কিন্তু শেষ পর্যন্ত আপনি দেখবেন যে না, এগুলো আপনাকে কোনোই আনন্দ দিচ্ছে না। এগুলো মানে আপনার কাছে কবরের মতো মনে হবে। এত বিশাল বাড়ি, প্রাসাদ, কিন্তু সেটা আপনার কাছে কবরের মতো মনে হবে। সো এইজন্য এগুলো মরীচিকার মতো। এগুলোর পিছনে আপনার দৌড়ায় লাভ নেই। এরপরে ওই যে বললাম, দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে আউটকাম, হ্যাপিনেস। মানে আপনার সাফল্যে, মানে এই যে আপনার যে সম্পদ অর্জন, এগুলো যদি আপনার সুখের কারণ না হয়, তাহলে এগুলোর কোনো মূল্য নেই। তাহলে এই হ্যাপিনেসটা কি জিনিস? হ্যাপিনেস হচ্ছে আমাদের ফ্যামিলি। সো ফ্যামিলি ফার্স্ট। সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে পয়সা কামাতে গিয়ে যদি আপনি, মানে টাকার জন্য আসল যে জিনিসগুলো সেগুলো যদি আমরা বরবাদ করি, এই টাকা একটা সময় একেবারে কাগজের মতো মানে মিনিংলেস হয়ে দাঁড়াবে। এবং কিছু মানুষ আমি দেখি এই টাকা দিয়ে তারা এমন কিছু করতেছে, আমি তখন বুঝি যে কারণ তারা একটা সময় গিয়ে টাকা রোজগার করছে ঠিকই, কিন্তু তারা এগুলো ফ্রাস্ট্রেশন থেকে করে। তারা তখন এইটা করবে, ওইটা করবে, এখানে যাবে, ওইখানে ওই রেস্টুরেন্টে গিয়ে ছবি তুলবে, সেলফি তুলবে, ফেসবুকে পোস্ট দিবে, দামি দামি জামা পরবে। এগুলা এগুলা কেন তারা করে? কারণ হচ্ছে সেটা হচ্ছে এগুলা ফ্রাস্ট্রেশন থেকে। কারণ এগুলো আসলে তাদেরকে হ্যাপি করে না। এগুলা তারা অ্যাচিভ করছে, এগুলোর জন্য তারা জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস জলাঞ্জলি দিয়ে এগুলো অর্জন করছে। এখন তারা বুঝতেছে যে এগুলা তো তাদেরকে হ্যাপি করতেছে না। তখন তারা এটা ওইটা বিভিন্নভাবে ট্রাই করে আরকি। যে কারণ ওগুলা ফ্রাস্ট্রেশন থেকে। বাট আসল গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার এই যে আউটকাম, হ্যাপিনেস। আপনার অবশ্যই জীবনে হ্যাপি হইতে হবে। সেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তাই না? টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন, কিন্তু টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন না। সো টাকা কামানোর পিছনে যখন দৌড়াবেন, তার আগে বুঝতে হবে টাকার লিমিটেশনস, যে টাকার আসলে কতটুকু প্রয়োজন আছে। হ্যাঁ, টাকা দিয়ে খাবার কিনতে পারবেন, কিন্তু টাকা থাকলেই খেতে পারবেন না। এটা খেয়াল রাখবেন। টাকা দিয়ে আপনি খাবার কিনতে পারবেন। 5 স্টার হোটেলের খাবার কিনতে পারবেন। কিন্তু টাকা থাকলে আপনি খেতে পারবেন না। বেশিরভাগ রিচ পিপলদেরই কিন্তু রিচ ফুড খাওয়া মানা। তাই না? আপনি যত ধনী মানুষ আছে জিজ্ঞেস করেন, কি খেতে পারবেন? দেখবেন যে উনি কিছুই খেতে পারবেন না। তাই না? কারণ সত্যিকার অর্থে এই যে বয়স যখন হয়ে যাবে, আপনি দেখবেন এইসব খাবারই তো আপনার নিষিদ্ধ হয়ে যাবে। তাই না? এই যে আমার 40 পার হয়ে গেছে। এখন এই যে ডাক্তার লিস্ট ধরায় দিছে। আমার মানে যদিও স্টার্টিং পয়েন্ট, বাট সুগার একটু হাই, আমার কোলেস্টেরলও একটু হাই, ইউরিক অ্যাসিডও আছে একটু, প্রেশারও অল্প একটু হাই। সো তাতে খাবারের যে লিস্ট এবং সবকিছু খেতে হবে একদম পরিমাপ মতো। তো আমি এখন এখন বিষয়টা হচ্ছে, এখন খাবারের জন্য তো আর থাকতে হয় না। যে কোনো রেস্টুরেন্টে গিয়ে যে কোনো খাবারই আমি খেতে পারি, কথা ঠিক। কিন্তু আলটিমেটলি এখন আমার খাওয়ার মানা।
একটু খেলেই আমার কোলেস্টেরল বেড়ে যাবে, একটু খেলেই, তাই না? সো ওই তো এখন সব মেপে মেপে খেতে হয়। মানে এখন যদি আমি মেনটেন না করি, এখনো হয়তো আমি আরো কিছুদিন এরকম ইচ্ছা মতো খেতে পারবো, কিন্তু তাতে যেটা হবে যে একটা সময় গিয়ে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে আর কি। 2-3 বছর পরে অবস্থা এমন হবে যে আর আর মানে একটা কলাও খেতে পারবো না, তাই না? লিস্ট এত এত টাফ হয়ে গেছে যে তো এই জন্যই বললাম যে টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু টাকা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন না। 40 বছর বয়স হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে ভাই, জি আমার আমার 40 হয়েছে। যে একজনে জিজ্ঞেস করছেন আমার বয়স কত, 40। সো কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এখন থেকে মেনটেন করতে হবে আর কি। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, বাট কথাটা হচ্ছে যে এখন থেকেই মেনটেন করতে হবে। এখন থেকে যদি আমি মেনটেন না করি, তাহলে পরবর্তীতে খুব বিপদে পড়ে যাব, তাই না? আমি আম, তো এরপর হচ্ছে টাকা দিয়ে আপনি দামে ঘড়ি কিনতে পারবেন, তাই না? টাকা হলে আপনি দামে ঘড়ি কিনতে পারবেন, কিন্তু টাকা হলে আপনি সময় কিনতে পারবেন না। সো টাকার লিমিটেশনস আছে, এই জন্য বেশিরভাগ দামি ঘড়িওয়ালাদের হাতেই কিন্তু একদম সময় থাকে না। সো খেয়াল রাখবেন, সময় ইম্পর্টেন্ট, ঘড়ি ইম্পর্টেন্ট না, তাই না? সো এই জন্য আমরা দামি ঘড়ি কিনি কেন? মানুষ আমাদেরকে বড়লোক মনে করবে, কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। মানুষকে সময় দেন। যারা ইম্পর্টেন্ট, যারা জীবনে গুরুত্বপূর্ণ, তাদেরকে যদি আপনি সময় দিতে পারেন, সেটা ইম্পর্টেন্ট। ঘড়ি ইম্পর্টেন্ট না। টাকা দিয়ে দামি খাট কিনতে পারবেন, কিন্তু টাকা দিয়ে ঘুম কিনতে পারবেন না। সো টাকা হলে দামি আপনি খাট কিনতে পারবেন, এটা সত্যি কথা, কিন্তু টাকায় আপনি ঘুম কিনতে পারবেন না। এরপরে টাকায় মনের মতো ওয়েডিং রিং পাওয়া যায়। টাকা দিলে আপনি ওই যে ডায়মন্ড ওয়ার্ল্ডে গিয়ে মনের মতো আংটি কিনতে পারবেন, কিন্তু টাকায় মনের মানুষ পাওয়া যায় না। সেইটা এটা কোনো শোরুমে গিয়ে কিনতে পারবেন না। সো এই জন্য যে মানুষগুলো মনের মানুষ, যে মানুষগুলো গুরুত্বপূর্ণ, তাদেরকে গুরুত্ব দিতে হবে সবার আগে। সে মানে সেইটা, মানে ওই সোনার আংটির পিছনে ছুটলাম, দামি আংটির পিছনে ছুটলাম, কিন্তু দামি মানুষটার মূল্য বুঝলাম না, তাহলে সেটা মিনিংলেস। সো এই যে কিছুদিন আগে একজন সেলিব্রিটি, আমি নাম বলতেছি না, আহ, ওনার ডিভোর্সের গল্প বললেন আর কি। ওনার হাজব্যান্ডও সেলিব্রিটি, তো বলছে যে তারা যখন প্রথম বিয়ে করে, বলে যে সে তখন অল্প রোজগার ছিল, কিন্তু তারপরেও হয়তো কিছু পয়সা জমিয়ে সে হয়তো আমার জন্য ছোট্ট একটা জিনিস নিয়ে আসছে, একটা পুঁথির মালা নিয়ে আসছে, কিন্তু সেটার মধ্যেই একটা আনন্দ ছিল। কিন্তু পরবর্তীতে সে অনেক টাকার মালিক হয়ে গেছে, কিন্তু তখন আর তাকে কেয়ার নিচ্ছে না আর কি। সো এবং শেষ পর্যন্ত অনেক টাকার মালিক হওয়ার পরে কিন্তু তাদের ডিভোর্স হয়েছে। কিন্তু তাদের যখন অভাব ছিল না, মানে তাদের যখন অভাব ছিল, মানে খুবই কম রোজগার ছিল, কিন্তু খুব খুব রোজগার, কম রোজগার দিয়েই উনি ওই যে ছোট ছোট জিনিসগুলো নিয়ে আসছে, সেটার মধ্যে যে কেয়ার ছিল, সেটার মধ্যে যে ভালোবাসা ছিল, সেইটা কিন্তু সংসার, সেটা কিন্তু আনন্দের ছিল। তো এই জন্য আপনি ওই যে সোনার আংটির পিছনে না, ওই সোনার মানুষটার পিছনে সময় দেন, যে যেটা জীবনে গুরুত্বপূর্ণ। সো সেটা হচ্ছে গিয়ে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সো যাই হোক, আজকে আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে শেষ করার ইচ্ছা ছিল যদিও, তারপরেও 1 ঘন্টার একটু বেশি সময় আমরা আলোচনা করে ফেলছি। আমরা সাফল্যের বিজ্ঞান সিরিজে সাফল্যের সাথে রিলেটেড আরো আরো গুরুত্বপূর্ণ বিষয় কভার করব। আজকে যে জিনিসটা আমি কভার করলাম সেটা হচ্ছে যে সাফল্যের মিথ। এই যে দামি গাড়ি, দামি বাড়ি, তারপরে হচ্ছে এই যে ব্যাংক ব্যালেন্স, এগুলোকে আমরা, মানে বড় পদ, এগুলোকে আমরা যে সাফল্যের সিনোনিম মনে করি, এগুলোর সাথে সাফল্যের কোনো সম্পর্ক নাই, হ্যাপিনেসের কোনো সম্পর্ক নাই। কারণ এগুলো যখন আপনি অর্জন করবেন, তখন আপনি দেখবেন যে এগুলো এগুলো আসলে আপনাকে হ্যাপি করে না। আপনাকে, হ্যাঁ, আপনার জীবনে অবশ্যই টাকা দরকার আছে, আহ, যেটুকু আপনার দরকার সেটুকু অবশ্যই চলে আসবে। কিভাবে পেশা জীবনে সফল হতে হয়, মানে আমরা আমাদের যেই যে পেশায় আছে সেই পেশায় কিভাবে আমরা উন্নতি করতে পারি, সেটা নিয়ে আমরা এই সিরিজ জুড়ে আলোচনা করব, সাফল্যের বিজ্ঞান সিরিজ জুড়ে আলোচনা করব। এবং তাতে আপনার প্রয়োজনীয় যে অর্থ, প্রয়োজনীয় যে খ্যাতি, প্রয়োজনীয় যে প্রতিপত্তি, পদ পদমর্যাদা, সেগুলো চলে আসবে। এগুলোর পিছনে দৌড়িয়ে কোনোদিন কেউ এগুলো অর্জন করতে পারেনি। আমরা যখন মূলনীতি অনুসরণ করব, তখন আমরা আমাদের পেশা জীবনে অবশ্যই উন্নতি করব। তাহলে আমরা সেই মূলনীতিগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বাট কথাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা এই মূলনীতি বাইপাস করে, মূলনীতি ভায়োলেট করে আমরা যদি পয়সা রোজগার করতে চাই, শেষ পর্যন্ত আমরা বিখ্যাত হব না, আমরা কুখ্যাত হব। শেষ পর্যন্ত আমাদের এই পয়সা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। শেষ পর্যন্ত আমরা এই পয়সা রোজগার করতে গিয়ে আমরা আমাদের যেসব ভ্যালুয়েবল জিনিস, যেগুলো রিয়াল, যেগুলো আমাদের জীবনের জন্য সবচেয়ে বেশি জরুরি, সেই জিনিসগুলোই আমরা শেষ পর্যন্ত হারাবো।